Okay. You all know that this is our sixth free live class of this new free course. And in this class, basically, today I'm going to talk about practical use of preposition, English reading practice, and speaking. অর্থাৎ যাদের প্রেপোজিশনের ব্যবহার নিয়ে দুর্বলতা আছে, একটা কথা আমি বারবার বলছি, এই প্রেপোজিশন কি? ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল 8 প্রকার পার্টস অফ স্পিচ আছে। এই 8 প্রকার পার্টস অফ স্পিচের ভিতর একটা পার্টস অফ স্পিচ হচ্ছে এই প্রেপোজিশন। তো এই প্রিপোজিশন কেন আমাদের শিখতে হবে, কেন আমি ক্লাস নিচ্ছি আপনাদের এটার উপর, আগে সেটা বুঝতে হবে। দেখেন, এখানে একটা ডেফিনেশন একটু দেখার চেষ্টা করেন। বলছে প্রেপোজিশন একটি সেন্টেন্স বা বাক্যের অলংকার। অলংকার যেমন একজন মানুষের সৌন্দর্য বাড়িয়ে দেয়, তেমনি বাক্যে প্রেপোজিশন ব্যবহারের মাধ্যমে বাক্যের অর্থের সৌন্দর্য বেড়ে যায়। কি বলছে একটু দেখেন। প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্বে, আর পজিশন শব্দের অর্থ হচ্ছে অবস্থান। অতএব যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সের সাথে অন্য কোনো ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করে তাকে প্রেপোজিশন বলে। অর্থাৎ এই জিনিসটা আসলে কি, আপনাকে আগে সেটা বুঝতে হবে। দেখেন, একটা ছেলেকে আপনি যদি কোট, বুট, শার্ট, টাই পরান, দেখতে যেমন সুন্দর লাগে, একটা মেয়েকে যদি হাতে চুড়ি, কানের দুল, নাকের নলক, সিনেমার নায়িকাদের সাজায় না, বা বিয়ে করা নববধূকে সাজালে যেমন দেখতে সুন্দর লাগে, একটা সেন্টেন্স বা বাক্যে যদি প্রেপোজিশনের ব্যবহার করেন, তাহলে সেন্টেন্স বা বাক্যের সৌন্দর্য বেড়ে যায়। একটা কথা বুঝতে হবে আপনাকে, এটা একটা সেন্টেন্সকে গর্জাস করে তোলে, ডেকোরেট করে, সাজসজ্জিত করে, অলংকার, অর্নামেন্ট হিসাবে কাজ করে। তাহলে কেন প্রেপোজিশন শিখবো? একটা জিনিস তো আমি বুঝলাম, যেটা সেন্টেন্স বা বাক্যকে সুন্দর করে তোলে। আরেকটা বিষয় হচ্ছে, আপনি স্পোকেন ইংলিশ শেখেন বা রিটেন ইংলিশ, আপনি ইংলিশে যে কোনো ধরনের সেন্টেন্স বা বাক্য লিখতে যান, দেখবেন প্রত্যেকটা জায়গায় মোস্ট অফ দ্য টাইম, কমনলি প্রায় 90% ইংলিশ সেন্টেন্সে আপনার প্রেপোজিশনের ব্যবহার করতে হয়। তাহলে প্রেপোজিশনের সঠিক ব্যবহার, সঠিক প্লেস, অবস্থান যদি আপনি না জানেন, তাহলে সমস্যাটা হবে কি জানেন? আপনি যখন একটা সেন্টেন্স লিখবেন বা বলবেন, ওই সেন্টেন্স বা বাক্যগুলো খাপছাড়া খাপছাড়া মনে হবে, অর্থপূর্ণ মনে হবে না। একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ড বাক্যের ভিতর ভালোভাবে কানেক্ট হবে না। তখন আপনি নিজেই কনফিউশনে পড়ে যাবেন যে আমার এই সেন্টেন্স গুলো ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। তাহলে আপনি রিটেন ইংলিশ বলেন বা স্পোকেন ইংলিশ বলেন, preposition is a common topic that you have to learn, and if you have clear concept about preposition, you will be able to expert and fluent in English within very short time. তো আজকের এই ক্লাসটি থেকে প্রেপোজিশনের গতানুগতিক ব্যবহার না, একদম প্র্যাকটিক্যাল ব্যবহার নিয়ে আমি কথা বলবো। প্র্যাকটিক্যাল লাইফে কিভাবে আমরা ব্যবহার করতে পারি সেটা দেখাবো। আপনারা তো জানেন আমি কিভাবে প্রত্যেকটা বিষয় ইন ডিটেলসে বুঝাই। যাদের শেখার ইচ্ছা আছে, লাস্ট পর্যন্ত থাকবেন, তাহলে আমি বলতে পারি আপনি এটাকে সম্পূর্ণভাবে আয়ত্ত করতে পারবেন আজকের ক্লাস শেষে। এরপর আমি আজকের সম্পূর্ণ ক্লাসটিতে দেখাবো, যেটা বললাম, রিডিং প্র্যাকটিস। ইংলিশে এখানে বড় একটা সুন্দর রোমান্টিক গল্প দেওয়া আছে, একটা স্টোরি আছে। এই স্টোরিটা আমি আপনাদের সামনে রিড আউট করব, এবং আমি অ্যানালাইসিস করব প্রতিটা সেন্টেন্স এই স্টোরির, অ্যানালাইসিস করে আপনাদের বুঝিয়ে দিব। যারা রিডিং এ দুর্বল আছেন, আমি আবারও বলছি, যারা ইংলিশ রিডিং এ দুর্বল আছেন, তাদের জন্য এই ক্লাসটা অনেক বেশি ইফেক্টিভ হবে। অর্থাৎ আপনি একটা সেন্টেন্স কিভাবে পড়বেন, একটা সেন্টেন্স পড়ার পর তার অ্যাকচুয়াল অর্থ বা মিনিংটা কিভাবে বের করবেন, একটা সেন্টেন্স বা বাক্যের ভিতর কোথায় ফ্রেজের ব্যবহার হয়, কোথায় ক্লজের ব্যবহার হয়, বাক্য দেখে আমরা কিভাবে টেন্স আইডেন্টিফাই করতে পারি, এবং একটা সেন্টেন্স পড়ে তার অ্যাকচুয়াল মিনিং বা অ্যাকচুয়াল অর্থ আমরা কিভাবে বের করতে পারি, সেটা আমি দেখাবো। এই প্যাসেজ রিডিং এর গুরুত্ব কতটা বেশি জানেন? এইটা করতে পারলে আপনার রিডিং এর ডেভেলপমেন্ট হবে, প্রোনাউন্সিয়েশনের ডেভেলপমেন্ট হবে, ভোকাবুলারি ডেভেলপমেন্ট হবে, সেন্টেন্সের রাইটিং এর ফরমেশন সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট পাবেন। ইভেন এখানে অনেক সুন্দর সুন্দর কিছু গল্প দেওয়া আছে। এই গল্পটা কমপ্লিট করার পর আমি যদি বলি এটার উপর নিজের মতো করে সামারি করে একটা প্রেজেন্টেশন তৈরি করেন, তখন আপনার স্পিকিং এর ডেভেলপমেন্টটা হবে। তো সেটা কিভাবে হয় প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে দেখাবো। এইটা কমপ্লিট হলে, যদি টাইম থাকে, আমি আপনাদের স্পিকিং নিয়ে কথা বলবো। যারা আইএলটিএস পরীক্ষা দিবেন, আইএলটিএস এর প্রিপারেশনের জন্যও কিন্তু আমার এই কোর্সটা অনেক বেশি ইফেক্টিভ এবং ইম্পর্টেন্ট একটি কোর্স হবে আপনাদের প্রত্যেকের জন্য। সো আইএলটিএস সার্টেইন কিউ কার্ড স্পিকিং টপিকের উপর কিভাবে অ্যান্সার প্রেজেন্ট করতে হবে কোনো ধরনের গ্রামাটিক্যাল মিস্টেক ছাড়া, আপনার এক্সামিনার যদি আপনাকে কোশ্চেন করে, সেই কোশ্চেনের ফিডব্যাক আপনি ইনস্ট্যান্টলি দিতে পারেন উইথ অ্যাডভান্স ওয়ার্ড অ্যান্ড ভোকাবুলারি, সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো থাকার চেষ্টা করেন লাস্ট পর্যন্ত, দেখা যাক কতদূর পারি। ইনশাআল্লাহ ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ উইদিন ভেরি শর্ট টাইম ইফ ইউ জাস্ট অ্যাটেন্ড দিস ক্লাস টিল এন্ড। সো আমি প্রিপোজিশনটা দিয়ে শুরু করি।
যেহেতু এটার কথা আগে বলছি। আর আমাকে আগে একটু কনফার্ম করেন যে আমার কথাগুলো আপনারা ক্লিয়ার শুনতে পারছেন কিনা। ক্যান ইউ হেয়ার মি প্রপারলি? আমি অডিবল? ক্লিয়ার শোনা যাচ্ছে? ওকে, ঠিক আছে। তো ভালোভাবে বোঝার চেষ্টা করেন, ভালোভাবে প্রত্যেকটা বিষয় নেওয়ার চেষ্টা করেন। তাহলে আমি কি বলছিলাম যে প্রেপোজিশন একটা সেন্টেন্স বা বাক্যের অলংকার। এখন এইখানে কি বলছে দেখেন, প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্বে, আর পজিশন শব্দের অর্থ হচ্ছে অবস্থান। অতএব যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সের সাথে অন্য কোনো ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করে তাকে প্রেপোজিশন বলে। অর্থাৎ দেখেন, যারা এর আগে আমার ক্লাসগুলো করেছেন, আমি প্রত্যেককে একটা কমন স্ট্রাকচারের কথা বলছি। প্রত্যেকটা ক্লাসে ইংলিশে যে কোনো একটা সেন্টেন্স তৈরি করতে গেলে দ্যাট ইজ আ কমন স্ট্রাকচার। দ্যাট ইজ, ফার্স্ট অফ অল, ইউ নিড আ সাবজেক্ট। একটা সেন্টেন্স তৈরি করতে গেলে প্রথমত আপনাকে সাবজেক্টের ব্যবহার করতে হবে। সাবজেক্টের স্থানে পার্টস অফ স্পিচ হিসাবে নাউন বা প্রোনাউন থাকে। সাবজেক্টের পরেই প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্সে ভার্ব থাকে, দেন এক্সটেনশন। এই এক্সটেনশনের যে জায়গাটা আমি বলছিলাম, এইখানে অ্যাডভার্ব, কমপ্লিমেন্ট অথবা অবজেক্ট থাকে। তো এই জায়গাটাতে পার্টস অফ স্পিচের কথা আমি যদি বলি, অ্যাডভার্ব, কমপ্লিমেন্ট বা ওই যে কি বললাম জানো আরেকটা, অবজেক্ট, এগুলোকে বলা হয় সেন্টেন্স কম্পোনেন্ট বা এলিমেন্ট। কিন্তু যদি পার্টস অফ স্পিচের কথা বলি, এই ভার্বের পরে এক্সটেনশনের যে জায়গাটা, এখানে কিন্তু মোস্ট অফ দ্য টাইম নাউন বা প্রোনাউনই বসে। অর্থাৎ ভার্বের পরে এক্সটেনশন বা অবজেক্টের স্থানে যে নাউন বা প্রোনাউন থাকে, ঠিক তার আগে মূলত প্রেপোজিশনটা বসে থাকে। এই প্রেপোজিশনের ব্যবহার শেখার আগে আপনাকে জানতে হবে একটা সেন্টেন্স বা বাক্যে প্রেপোজিশনের অবস্থানটা কোথায়, প্লেসটা কোথায়, প্রেপোজিশন কি, পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ কি? একটা সেন্টেন্স বা বাক্য যখন তৈরি হয়, বাক্যের ভিতরে ব্যবহৃত প্রত্যেকটা ওয়ার্ডই হচ্ছে এক একটা পার্টস অফ স্পিচ। প্রতিটা ইংলিশ সেন্টেন্সের প্রতিটা ওয়ার্ড এক একটা পার্টস অফ স্পিচ। এই নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই 8 প্রকারের ভিতর যে কোনো একটা না একটা অবশ্যই অবশ্যই হবে। যেমন দেখেন, হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। তাহলে এই যে গোস, এটা ভার্ব, এরপর যে স্কুলটা আছে এটা একটা নাউন, ঠিক এর আগে যে টু শব্দটা বসছে এইটাই প্রেপোজিশন। উই লিভ অন রাইস, আমরা ভাতের উপর নির্ভর করে বাঁচি, ভাত খেয়ে বাঁচি। এই রাইসের আগে অন বসছে, এটা প্রেপোজিশন। আই কাম ফ্রম ইউকে, আমি ইউকে থেকে এসেছি। ইউকে মানে ইউকে থেকে আসি, ইউকে মানে ইউনাইটেড কিংডম। তো এর আগে ফ্রম বসছে, একটা দেশের নামের আগে ফ্রম বসছে। অর্থাৎ এই যে নাউনের আগে টু, অন, ফ্রম এগুলো বসলো, অর্থাৎ এই নাউনটা মূলত কোথায় আছে, অবজেক্টের স্থানে বা এক্সটেনশনের স্থানে। তার মানে আমাকে বুঝতে হবে একটা সেন্টেন্স বা বাক্যের ভিতর প্রেপোজিশনের প্লেসটা কোথায়। মনে রাখবেন, ভার্বের পরে অবজেক্টের আগে, বা নাউন বা প্রোনাউনের আগে। ভার্বের পরে নাউন বা প্রোনাউনের আগে, ঠিক এইরকম একটা পজিশন বা জায়গায় মূলত মোস্ট অফ দ্য টাইম প্রেপোজিশন গুলো বসে থাকে। এই প্রেপোজিশন কি? বাক্যের অলংকার, অর্নামেন্ট। প্রেপোজিশনের সঠিক ব্যবহার করতে না পারলে সেন্টেন্স বা বাক্যগুলো খাপছাড়া খাপছাড়া হয়ে যায়, একটার সাথে আরেকটা ওয়ার্ড ভালোভাবে কানেক্ট হয় না। তো প্রত্যেকটা প্রেপোজিশনের ডিটেলস ব্যবহার আপনাকে জানতে হবে। এর জন্য আমি আপনাদেরকে যেটা করব শুরুতে, সেটা হচ্ছে প্রেপোজিশন রিলেটেড যে শব্দগুলো আছে না, প্রেপোজিশন রিলেটেড যে ওয়ার্ড, এই ওয়ার্ডগুলোর অ্যাকচুয়াল অর্থটা কি, আগে এইটা একটু আপনাদের জানতে হবে। আমি আপনাদের এটা সম্পর্কে একটু কনসেপ্ট দিব, এবং এরপরে প্রত্যেকটা প্রেপোজিশনের ইন ডিটেলস ব্যবহার বাংলা এবং ইংলিশ এক্সাম্পল সহ আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে? এখানে অনেক সুন্দরভাবে ইন ডিটেলসে সাজানো আছে। তো আপনারা এইখান থেকে দেখেন, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন, নাম্বার ওয়ান, টু। মনে রাখবেন, এই প্রেপোজিশন রিলেটেড ওয়ার্ড গুলোর কিন্তু নির্দিষ্টভাবে কোনো ধরনের অর্থ হয় না ওইরকম। এটা অনেকগুলো অর্থ দিতে পারে এক একটা ওয়ার্ড। সো বলছে টু, এই টু এর ব্যবহারটা কোথায় হয়? টু সব থেকে বেশি ব্যবহৃত একটা প্রেপোজিশন। কোথায় হয়? বলছে নির্দিষ্ট দিকে, প্রতি বা পর্যন্ত বোঝাতে টু বসে। নির্দিষ্ট দিকে, প্রতি বা পর্যন্ত, অর্থাৎ কেউ কোনো জায়গায় যাচ্ছে, বা কোনো একটা জায়গা বা কোনো দিকে, কোনো দিকে, বা কারো কাছে, কারো কাছে, কারো প্রতি আসা যাওয়া বোঝাতে টু প্রেপোজিশনটি বসে। হি ইজ গোয়িং টু স্কুল, সে স্কুলে যাচ্ছে। হি কামস টু মি, সে আমার কাছে আসে, সে আমার কাছে আসে। হি কামস টু মি। অর্থাৎ এরকম ভাবে কারো কাছে বা প্রতি, কোনো ব্যক্তির কাছে হতে পারে, অথবা কোন একটা দিকে, কোনো জায়গাকে ইন্ডিকেট করে যাওয়া বোঝাতে টু প্রেপোজিশনের ব্যবহার হয়। এইখানে দেখেন আরেকটা ওয়ার্ড আছে, একটার সাথে একটা কম্পেয়ার করতে হয়, টুয়ার্ডস। এটা হয়তো অনেকের কাছে আনফ্যামিলিয়ার বা অপরিচিত মনে হতে পারে আপনাদের, বাট এটাও বহুল ব্যবহৃত একটা প্রেপোজিশন। এইটা কি বলছে দেখেন, একটু ধৈর্য ধরেন, আমি এইগুলো নিয়ে একটু কথা বলি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এরপর মেইন জায়গাটাতে আমি আসতেছি, জাস্ট একটু টাইম দেন।
এরপর দেখেন টুয়ার্ডস, এটাও একটা প্রেপোজিশন। কি বলছে? অনির্দিষ্ট কোনো গন্তব্য বোঝাতে বা লক্ষ্য অর্জন করা বোঝাতে টুয়ার্ডস এর ব্যবহার হয়। মানেটা কি জানেন? টু মানে কোন একটা দিকে যাওয়া বোঝায়, টুয়ার্ডস মানেও কোন একটা দিকে যাওয়া বোঝায়, বাট সেটা আনসার্টেইন ডেস্টিনেশন। কেমন জানেন? মনে করেন আপনি আজকে সারাদিন বাসায় শুয়ে আছেন, বৃষ্টি হচ্ছে, আপনার কোনো কাজ নেই, বাইরে সারাদিন শুয়ে আছেন। থাকতে থাকতে সন্ধ্যার দিকে আপনার মনে হচ্ছে কি, সারাদিন শুয়ে থাকলাম, বোরিং লাগতেছে, যদি একটু বাইরে থেকে ঘুরে আসতে পারতাম তাহলে ভালো লাগতো। দেখেন, আমি আপনাদের আজকে যে প্রেপোজিশনটা পড়াবো কোনো বইয়ের ভাষার প্রেপোজিশন না। আমার কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শোনেন, বোঝেন, প্র্যাকটিক্যালি অ্যাডাপ্ট করার চেষ্টা করেন। ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে প্র্যাকটিক্যাল সিচুয়েশনের সাথে কানেক্ট করতে হয়, না হলে শেখা যায় না। আর আমি যে এক্সাম্পল গুলো দিব মনোযোগ দিয়ে শোনেন, এই এক্সাম্পল গুলো কোনো বইতে পাবেন না। তো আমি কি বললাম, আপনি সারাদিন বাসায় শুয়ে আছেন, এখন আপনার মনে হচ্ছে একটু বাইরে যেতে পারলে ভালো হতো। তো আপনার বাসায় আপনি আপনার আব্বুকে বা আপনার আম্মুকে আপনি এইভাবে বলছেন যে, মা, আমি একটু বাজারের দিকে যাচ্ছি, আমি একটু পার্কের দিকে যাচ্ছি, আমি একটু স্কুলের দিকে যাচ্ছি। মনে করেন আপনার বাসার পাশে একটা স্কুল মাঠ আছে, একটা বাজার আছে, একটা পার্ক আছে। আপনি সারাদিন শুয়ে আছেন, আপনার ভালো লাগছে না, তাই আপনি বের হবেন। অর্থাৎ আপনি কি বলছেন? আমি একটু পার্কের দিকে যাচ্ছি। এই জায়গাটাতে আপনাকে বলতে হবে, আই এম গোয়িং টুয়ার্ডস পার্ক, নট টু। আই এম গোয়িং টু পার্ক না, আই এম গোয়িং টুয়ার্ডস পার্ক। কেন টুয়ার্ডস বলতে হয় জানেন? এর কারণ হচ্ছে আমি পার্কের দিকে যাচ্ছি, মানে আমার যাওয়ার যে ডেস্টিনেশন, ওই যে পার্কটার কথা আমি বলছি, ওইটা নির্দিষ্ট না। আমার ভালো লাগছে না, সারাদিন বাসায় শুয়ে আছি, ভালো লাগছে না, তাই আমি বের হচ্ছি। আমি রাস্তায় বের হলাম, হাঁটতে হাঁটতে পার্ক পর্যন্ত যেতেও পারি, নাও পারি, মাঝপথে আমি ফিরেও আসতে পারি। এই জন্য বলছি আমি একটু পার্কের দিকে যাচ্ছি, বাজারের দিকে যাচ্ছি, বাজার পর্যন্ত যেতেও পারি, নাও পারি, স্কুল পর্যন্ত যেতেও পারি, নাও পারি। অর্থাৎ যদি নির্দিষ্ট কোনো দিক বোঝান, আপনি যদি ডিরেক্টলি এইভাবে বলেন আমি পার্কে যাচ্ছি, আই এম গোয়িং টু দ্য পার্ক, আমি বাজারে যাচ্ছি, আই এম গোয়িং টু দ্য মার্কেট। বাট যখন আমি বাজারের দিকে যাচ্ছি, পার্কের দিকে যাচ্ছি, তখন টু না বসে আপনাকে টুয়ার্ডস ব্যবহার করতে হবে। এটা হচ্ছে প্রেপোজিশনের সঠিক নিয়ম। অর্থাৎ নির্দিষ্ট ডেস্টিনেশন, সার্টেইন ডেস্টিনেশন বা নির্দিষ্ট গন্তব্য বোঝাতে টু বসে, আনসার্টেইন ডেস্টিনেশন বা অনির্দিষ্ট গন্তব্য বোঝাতে টুয়ার্ডস প্রেপোজিশনের ব্যবহার হয়। এটা আপনারা মনে রাখবেন। ওকে। এরপর দেখেন অ্যাট, স্থান বা সময় বোঝাতে বা নির্দিষ্ট সময় পূর্বে। মনে রাখবেন এই যে অ্যাট যে প্রেপোজিশনটা দেখছেন, এইটা মূলত দুইটা জায়গায় ব্যবহৃত হয়, দুইটা। একটা হচ্ছে প্লেস, অর্থাৎ ছোট জায়গা, যে কোনো ছোট জায়গার আগে অ্যাট প্রেপোজিশনের ব্যবহার হয়। আর একটা হচ্ছে টাইম, সময়। এই সময়টা কেমন? নির্দিষ্ট সময়, শার্প টাইম বা ঘড়ির কাঁটা। অর্থাৎ একটা, দুইটা, তিনটা, চারটা, 10টা, 12টা, এরকম নির্দিষ্ট একটা টাইমকে যদি মেনশন করা হয়। যেমন আমি আপনাদের ক্লাস নিচ্ছি, তো ক্লাসের আগে যদি নোটিশ দেই, আমি আজ রাত 9টায় আপনাদের ক্লাস নিব, আই উইল টেক ইউর ক্লাস অ্যাট 9 p.m. সে সকাল 10টায় ইউনিভার্সিটিতে যায়, হি গোজ টু ইউনিভার্সিটি অ্যাট 10 a.m. এই যে কোনো একটা দিকে, কোনো একটা নির্দিষ্ট টাইমে একটা কাজ সম্পন্ন হয়, একদম শার্প টাইম, ঘড়ির কাঁটার আগে অ্যাট প্রিপজিশন বসে। মনে রাখবেন, নির্দিষ্ট টাইম বা শার্প টাইম, অথবা কি বললাম, ঘড়ির কাঁটার আগে অ্যাট প্রিপজিশনটা বসে। অথবা কি, স্থান। এই স্থান বা জায়গার জন্য মূলত দুইটা প্রেপোজিশন বেশি ব্যবহৃত হয়, ইন এবং অ্যাট। তুলনামূলক বড় জায়গার আগে, দেশ, রাজধানী, মহাদেশ, এরকম কোন জায়গার আগে ইন বসে, অথবা ছোট জায়গার আগে অ্যাট বসে। বাস স্ট্যান্ড, ট্রেন স্টেশন, অডিটোরিয়াম, স্টেডিয়াম, আপনার কোর্ট, ব্যাংক, অফিস, স্কুল, কলেজ, ডিফারেন্ট কাইন্ডস অফ ইনস্টিটিউশন, ভিলেজ, এই ধরনের জায়গার আগে অ্যাট প্রিপোজিশনের ব্যবহার হয়। তুলনামূলক ছোট জায়গার আগে অ্যাট এর ব্যবহার হয়, বড় জায়গার আগে ইনের ব্যবহার হয়। আর অ্যাট এর প্রধান ব্যবহারটা কি বললাম? শার্প টাইম বা সার্টেইন টাইমের আগে অ্যাট বসে, নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাট বসে, ঘড়ির কাঁটার আগে অ্যাট বসে। এটা মনে রাখবেন। আমি আলাদাভাবে দেখাচ্ছি, আগে একটু এগুলো দেখে যান। এরপর দেখেন ইন, এটা একটা পাওয়ারফুল প্রেপোজিশন। মনে রাখবেন এই ইন হচ্ছে সব থেকে পাওয়ারফুল একটা প্রেপোজিশন। মাস বা বছর, কোনো বড় স্থান, কোনো ভাষা বা বিষয় বা কোনো কিছুর মধ্যে বোঝাতে ইন বসে। মাস বা বছর মানে কি? যেমন আমি যদি বলি যে সে জানুয়ারি মাসে জন্মগ্রহণ করেছিল, হি ওয়াজ বর্ন ইন জানুয়ারি, এইভাবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, যে কোনো মান্থ অর
কি বললাম, ইয়ার, বছর, কোন সালকে যদি ইন্ডিকেট করা হয় তাহলে আমার ইন প্রেপোজিশন বসে। হি ওয়াজ বর্ন ইন 1995, হি ডাইড ইন 1995। সো মাস বা বছরের আগে ইন বসে, কোনো বড় স্থানের আগে ইন বসে। যেমন আমি যদি বলি আই লিভ ইন বাংলাদেশ, আমি বাংলাদেশে বাস করি, কিন্তু যদি দুইটা জায়গার কম্পেয়ার করা থাকে, তুলনামূলক ছোট জায়গার আগে অ্যাট বসে। আই লিভ অ্যাট ঢাকা ইন বাংলাদেশ, আই লিভ অ্যাট ঢাকা ইন বাংলাদেশ। আবার যদি আপনি ঢাকাকে বড় করে তোলেন, যেমন আই লিভ অ্যাট মিরপুর ইন ঢাকা, আমি ঢাকার মিরপুরে বাস করি। আরেকটা হচ্ছে আমি বাংলাদেশের ঢাকায় বাস করি, মানে প্লেস বা জায়গাকে ইন্ডিকেট করতে অ্যাট অথবা ইন প্রেপোজিশন বসে। এক নম্বর কথা। এবার দুই নম্বর কথা হচ্ছে, তুলনামূলক বড় জায়গা হলে ইন, ছোট জায়গা হলে অ্যাট। বড় জায়গা হলে ইন, ছোট জায়গা হলে অ্যাট। তাহলে ইনের ব্যবহার কোন কোন জায়গায় হয়? মাস বা বছর, কোনো বড় স্থান। এরপর বলছে কোনো ভাষা বা বিষয়ের আগে ইন বসে, যেমন আই রোট আ পোয়েম ইন ইংলিশ, আমি ইংরেজিতে একটা কবিতা লিখেছিলাম। তাহলে এটা হচ্ছে একটা সাবজেক্ট না, সাবজেক্টের আগে ইন বসে। অথবা কোনো বিষয়, যেমন দেখেন, সরি, এটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, আমি ইংরেজি ভাষায় কবিতা লিখেছিলাম, একটা ল্যাঙ্গুয়েজ, ভাষা। অথবা কোনো বিষয় মানে সাবজেক্ট, যেটা হি ইজ স্টাডিং ইন পলিটিক্যাল সায়েন্স, সে পলিটিক্যাল সায়েন্সে পড়ছে, অর্থাৎ একটা সাবজেক্টের নাম পলিটিক্যাল সায়েন্স, এর আগে ইন বসছে। একটা কোর্সের নাম, আমরা অনেকেই আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনটাকে ইংলিশে ডেসক্রাইব করতে পারি না, বিভিন্ন প্রেজেন্টেশন, ভাইবা, বোর্ডে অথবা ইংলিশে যে কোনো স্পিকিং টেস্ট দিতে গেলে অনেক টিচার, অনেক এক্সামিনার দেখবেন বলে না যে টক অ্যাবাউট ইউর এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, এডুকেশনাল কোয়ালিফিকেশন, ফ্রম হোয়ার ডিড ইউ কমপ্লিট ইউর স্টাডি, এরকম বলে না? তো আপনি সেখানে কিভাবে এগুলোকে ডেসক্রাইব করবেন? যেমন এই যে একটা সেন্টেন্স দেখেন, আই অ্যাম স্টাডিং বিএসএস ইন পলিটিক্যাল সায়েন্স, আমি ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স, হ্যাঁ, মানে এই 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 কোর্সে, এই প্রোগ্রামের আন্ডারে এই সাবজেক্টে পড়ছি, কিসে? ইন পলিটিক্যাল সায়েন্স। অর্থাৎ সাবজেক্টের নামের আগে ইন প্রিপোজিশন বসাতে হবে। আবার দেখেন অ্যাট ইউনিভার্সিটি অফ ঢাকা, আর আপনি যে প্রতিষ্ঠানে পড়ছেন, যে ইনস্টিটিউশনে পড়ছেন, সেই প্রতিষ্ঠান বা ইনস্টিটিউশনের নামের আগে অ্যাট প্রিপোজিশন বসাতে হবে। কারণ ওই যে বলছিলাম, প্লেস বা জায়গার আগে অ্যাট বসে, বিশেষ করে এই ধরনের প্রতিষ্ঠান বা ইনস্টিটিউশন, এদের আগে অবশ্যই অবশ্যই অ্যাট বসে। তাহলে কি হচ্ছে, বিষয় বা ভাষার আগে ইন প্রিপোজিশন বসে, আর প্রতিষ্ঠানের আগে অ্যাট বসে। আমাদের অনেক সময় এরকম ভাবে এডুকেশনাল কোয়ালিফিকেশনটাকে ডিসক্রাইব করতে হয়, কিন্তু হয় না, আমরা অনেকেই বলতে পারি না এই প্রিপোজিশনের সঠিক ব্যবহার না জানার কারণে, খাপছাড়া খাপছাড়া মনে হয়। আমরা অনেকে এইভাবে বলি যে আই এম স্টাডিং ডিপার্টমেন্ট অফ ইংলিশ ইউনিভার্সিটি অফ কুমিল্লা। অর্থাৎ এই যে কথাগুলো আমি বললাম, আমার ফ্রেজের সাথে ফ্রেজ ভালোভাবে কানেক্ট হলো না, ওয়ার্ডের সাথে ওয়ার্ড ভালোভাবে কানেক্ট হলো না। তাহলে সেটা যদি না হয়, আপনার ল্যাঙ্গুয়েজ শেখাটা কি ফ্রুটফুল হবে? ল্যাঙ্গুয়েজটাকে আপনি ভালোভাবে ডেভেলপ করে নিতে পারবেন? পারবেন না। তো এই জায়গাটার উপর আপনাকে ফোকাস রাখতে হবে, এই জায়গাটা আপনাকে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। আবারও বলছি, অনেক ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। তাহলে দেখেন, ইন ইন কিন্তু অনেক পাওয়ারফুল একটা প্রেপোজিশন। এরপর আমি আরেকটু সামনের দিকে আসবো। আপনারা দেখেন, অ্যাবাউট মানে সম্পর্কে, বিটুইন দুইজন ব্যক্তির মধ্যে বোঝাতে বিটুইন বসে। অ্যামাং দুইয়ের অধিক ব্যক্তির মধ্যে বোঝাতে অ্যামাং এটা বসে। যেমন মনে করেন আমি যদি বলি আপেলটা রহিম এবং করিমের মধ্যে ভাগ করে দাও, ডিভাইড দ্য আপেল বিটুইন রহিম অ্যান্ড করিম। কিন্তু যদি দুইজনের বেশি ব্যক্তিকে বোঝায়, তখন আমরা এইভাবে বলতে পারি যে ডিভাইড দ্য আপেল অ্যামাং রহিম, করিম অ্যান্ড জসিম। এগেইনস্ট মানে বিরুদ্ধে, অ্যাক্রস মানে অতিক্রম, আফটার মানে পরে, বিফোর মানে আগে, বিফোর মানে আগে। এইবার একটা বিষয় একটু বোঝেন, অন, এইটা একটা পাওয়ারফুল প্রেপোজিশন। কেন এটা পাওয়ারফুল জানেন? দেখেন কি বলছে, স্থির বস্তু স্পর্শ করে উপরে বোঝাতে। মানে অন মানে কি, আমরা খোলা চোখে কি জানি, অন মানে উপরে। কিন্তু দেখেন বলছে কোনো বার বা তারিখের পূর্বে অন বসে। আগে এই জায়গাটা একটু ক্লিয়ার করি, এবার আমি আপনাদেরকে একটু আলাদাভাবে প্রত্যেকটা বিষয়কে দেখাই বা বুঝিয়ে দেই, তাহলে আপনাদের এটা নিতে অনেক বেশি সহজ হবে। একটু আলাদাভাবে দেখেন, আমি একটা ব্ল্যাঙ্ক পেজে আসছি। তো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, একটু বোঝার চেষ্টা করেন। এই জায়গাটাতে একটু ভালোভাবে ফোকাস করেন, মনে রাখবেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজে টাইম রিলেটেড প্রেপোজিশন, এইভাবে দেখালে আপনাদের বুঝতে সুবিধা হবে। টাইম রিলেটেড প্রেপোজিশন, PREPOSITION, টাইম রিলেটেড প্রেপোজিশন আছে মূলত তিনটা। একটা হচ্ছে অ্যাট, একটা হচ্ছে ইন, একটা হচ্ছে অন। মানে এদের কিন্তু অন্যান্য জায়গায় ব্যবহার আছে, অ্যাট,
প্লেসকে ইন্ডিকেট করতে বসে, ইনেরও আরো বহু ব্যবহার আছে। বাট শুধু সময়কে মেনশন করতে, শুধু টাইমকে মেনশন করতে এই তিনটা প্রেপোজিশন স্পেসিফিকলি বসে। শুধু সময়কে মেনশন করতে, শুধু টাইমকে মেনশন করতে এই তিনটা প্রেপোজিশন স্পেসিফিকলি বসে। এবং সেটা কোথায়, কিভাবে বসে, বোঝার চেষ্টা করেন। আমি কি বলছিলাম ফার্স্টে, যে সার্টেইন টাইম বা ঘড়ির কাটার আগে অ্যাট বসে। যেমন ওই যে একটা সেন্টেন্স বললাম, টেক ইউর ক্লাস আই উইল টেক ইউর ক্লাস অ্যাট 9 AM, অ্যাট 9 PM। আমি রাত 9টায় আপনাদের ক্লাস নিব, এইটা একটা কথা। আর ইনের ব্যবহারটা কোথায় হয় বলছি বলেন তো, মাস বা বছরের আগে। কয়েকটা সেন্টেন্স বলি, ভেবে দেখেন তো আপনারা করতে পারেন কিনা। আমি যদি বলি যে 1952 সালে ভাষা আন্দোলন সংগঠিত হয়েছিল, বলতে পারেন এই বাক্যটা ইংলিশ কি? বলতে যান, দেখবেন আপনারা পারবেন না, বেঁধে যাবে, প্রবলেম ফেস করবেন। কি বলছি বলেন তো, 1952 সালে ভাষা আন্দোলন সংগঠিত হয়েছিল। অনেকে 1952 এটা আগে বলবে, হ্যাঁ, কিন্তু এরকম হয় না। এগুলো হচ্ছে প্যাসিভ রিলেটেড সেন্টেন্স। ওই যে গতকাল যে প্যাসিভ ভয়েস করাইছিলাম না, ডিরেক্ট প্যাসিভের ব্যবহার, প্যাসিভ না জানলে এই ধরনের সেন্টেন্স গুলো করা যায় না। 1952 সালে ভাষা আন্দোলন সংগঠিত হয়েছিল। দেখেন, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অজ অর্গানাইজড, অর্গানাইজড ইন 1952। এই যে সালের আগে আমি ইন বসালাম। এইভাবে যে কোনো সাল বা ইয়ার এর আগে ইন বসে। এই যে অজ অর্গানাইজ, সংগঠিত হয়েছিল, পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস। এবার আমি যদি আরেকটা সেন্টেন্স বলি, ফর এক্সাম্পল, আহ ফেব্রুয়ারি মাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়, বলতে পারেন ইংরেজি কি? ফেব্রুয়ারি মাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। দেখেন ইংলিশটা এরকম, ইন্টারন্যাশনাল, ইন্টার এনটিআইও ন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ইজ অবজার্ভ, OBSERVD, ইজ অবজার্ভ ইন ফেব্রুয়ারি, ইন ফেব্রুয়ারি, ইন ফেব্রুয়ারি। অর্থাৎ কোনো মাস বা বছরের আগে ইন প্রেপোজিশন বসে, কোনো মাস বা বছরের আগে ইন প্রেপোজিশন বসে। কিন্তু আমি যদি বলি 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়, 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়, তখন বাক্যটা এরকম হয়, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ইজ অবজার্ভ অন 21st ফেব্রুয়ারি, অন 21st ফেব্রুয়ারি। কেন জানেন? এই অন প্রেপোজিশনটি কোথায় বসে? বার বা তারিখের আগে। আবার বলছি, ডে অর ডেট। আবার বলছি, সে আগামী সোমবার আমার অফিসে আসবে, হি উইল কাম টু মাই অফিস, অফিস অন মানডে, অন মানডে। এরকম ভাবে ডে বা ডেটের আগে অন প্রেপোজিশন বসে। 16ই ডিসেম্বর বিজয় দিবস পালন করা হয়, ভিক্টরি ডে ইজ অবজার্ভ, ইজ অবজার্ভড, ভিক্টরি ডে ইজ অবজার্ভড অন 16th December, Victory Day is observed on 16th December. He will come to my office on Monday. এইভাবে স্যাটারডে, স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েনসডে, থার্সডে and Friday, any kinds of day or date, বার বা তারিখের আগে অন প্রেপোজিশন বসে, বার বা তারিখের আগে অন প্রেপোজিশন বসে। আই রিপিট ইট, মান্থ অর ইয়ার, মাস বা বছরের আগে ইন প্রেপোজিশন বসে, মাস বা বছরের আগে ইন প্রেপোজিশন বসে। আর ঘড়ির কাটার আগে, সার্টেইন টাইমের আগে অ্যাট প্রেপোজিশন বসে। এইটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে টাইম রিলেটেড তিনটা প্রেপোজিশন। ইংলিশ ল্যাঙ্গুয়েজে টাইম রিলেটেড তিনটা প্রেপোজিশন, অ্যাট, ইন এবং অন। আমি আগেই বলেছি এদের কিন্তু অন্য জায়গায়ও ব্যবহার আছে, বাট এই তিনটা প্রেপোজিশন স্পেসিফিকলি শুধুমাত্র সময়কে মেনটেন করার জন্য বসে। অ্যাটের ব্যবহারটা কোথায় হয়? নির্দিষ্ট সময়ের আগে বা ঘড়ির কাটার আগে, 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, এরকম শার্প টাইমকে মেনশন করতে অ্যাট বসে। ইনের ব্যবহারটা কোথায় হয়? মাস বা বছরের আগে, মান্থ বা ইয়ার, মান্থ বা ইয়ার। আর অনের ব্যবহারটা কোথায় হয়? ডে বা ডেটের আগে, বার বা তারিখের আগে অন বসে, বার বা তারিখের আগে অন বসে, মাস বা বছরের আগে ইন বসে, আর ঘড়ির কাটার আগে সার্টেন টাইম বা শার্প টাইমের আগে অ্যাড বসে। আমি কি এটা বোঝাতে পারলাম? ইংলিশের টাইম রিলেটেড প্রিপোজিশনের ব্যাপারটা আপনারা কি বুঝতে পারছেন? হ্যাঁ, ক্লিয়ার কথাটা? ক্লিয়ার নাকি? ওকে, সবগুলো এইভাবে ভেঙে ভেঙে আমি ক্লিয়ার করব। আপনারা সময় দেন, থাকেন,
সুন্দরভাবে প্রেপোজিশন আজকে আপনারা বুঝতে পারবেন। এই প্রেপোজিশন দেখেন, ভাষা কখনো গ্রামার বই দেখে বা স্পোকেনের একটা বই পড়ে শেখা যায় না। ভাষা শিখতে গেলে প্র্যাকটিক্যাল লাইফের সাথে, রিয়েল লাইফের সাথে অ্যাডাপ্ট করতে হয়, কানেক্ট করতে হয়। মনে করেন আমি আপনাকে এই পিডিএফ ফাইলটা দিলাম এবং আপনি এইভাবে গতানুগতিক ধারায় পড়ে যাচ্ছেন। অন, স্থির বস্তু স্পর্শ করে উপরে বোঝাতে অন বসে, তারপর অ্যাবভ, স্থির বস্তু স্পর্শ করে উপরে বোঝাতে অ্যাবভ বসে, চলমান বস্তু স্পর্শ না করে বোঝাতে ওভার বসে। কিন্তু এইভাবে যদি আমি আপনাদেরকে বলি বা আমি আপনাদেরকে যদি এইভাবে দেখাই, আহ, বা আপনারা নিজেরা যদি এইভাবে পড়েন বা প্র্যাকটিস করেন, আপনি দেখেন কোনো অর্থই বুঝবেন না। বিশ্বাস করেন, এর কোনো এক্সাম্পলও যদি দেওয়া থাকে তো আপনি পড়ে যাবেন, এক মানে আপনি মুখ দিয়ে পড়বেন, এক কান দিয়ে ঢুকবে, আরেক কান দিয়ে বের হয়ে যাবে, কোনো কিছুই আপনি নিতে পারবেন না। আমরা ইংলিশটা এই জন্য পারি না। ভাষা শিখতে গেলে প্র্যাকটিক্যালি শিখতে হয়। এই যে প্রেপোজিশনটা আপনাদের দেখাচ্ছি না, বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট সহ কোনো কম্পিটিটিভ এক্সামে যদি প্রেপোজিশন থেকে কোনো প্রশ্ন আসে, মনে রাখবেন মোস্ট অফ দ্য টাইম ঠিক এই জায়গাটা থেকে প্রশ্ন আসে। এই জায়গাটা দেখেন, এই জায়গাটা, সেটা হচ্ছে অন, অ্যাবভ অ্যান্ড ওভার। কেন আসে জানেন? এই যে তিনটা ওয়ার্ড দেখছেন না, এই তিনটা ওয়ার্ডেরই একটা কমন মিনিং হচ্ছে উপরে। অন মানে উপরে, অ্যাবাভ মানে উপরে, ওভার মানে উপরে। তাহলে পার্থক্য কি সেইটা বুঝতে হবে। যেমন এই ধরনের কোশ্চেন আসে কম্পিটিটিভ এক্সাম গুলোতে, দেখেন যদি প্রেপোজিশন থেকে কোশ্চেন আসে, মোস্ট অফ দ্য টাইম এখান থেকে আসে। যেমন দ্য বার্ডস, দ্য বার্ডস আর ফ্লাইং, আর ফ্লাইং, FLYING, পাখিরা উড়ছে। হ্যাঁ, ড্যাশ দা ট্রি, এরকম লেখা থাকলো। এখন পাখিরা গাছের উপর দিয়ে উড়ছে। এখন এক নম্বর অপশন থাকলো অন, দুই নম্বর থাকলো অ্যাবাভ, ABOVE, এই তিনটা ওয়ার্ডের মানেই উপর, তিন নম্বর হচ্ছে ওভার। এখন আপনার অ্যান্সার কোনটা হবে সেটা বসাতে হবে। তো এই তিনটা প্রেপোজিশনের সঠিক ব্যবহার আপনাকে জানতে হবে। অনের একটা ব্যবহার তো আপনারা জানলেন বা বুঝলেন, একটা সাইড যে বার বা তারিখের আগে অন বসে। বাট অন মানে কি, অনের অ্যাকচুয়াল মিনিংটা কি? অন মানে আমরা কি জানি? উপরে। অ্যাবাভ মানে কি? উপরে। ওভার মানে কি? উপরে। তাহলে পার্থক্য কি? বলছে স্থির বস্তুকে স্পর্শ করে উপরে বোঝাতে অন বসে, স্থির বস্তুকে স্পর্শ না করে উপরে বোঝাতে অ্যাবাভ বসে, চলমান বস্তুকে স্পর্শ না করে উপরে বোঝাতে ওভার বসে। কেমন সেটা? এই যে আমি এখন আপনাদের ক্লাস নিচ্ছি, আমার টেবিলের উপর একটা মোবাইল আছে, একটা পানির বোতল আছে, এপাশে একটা ল্যাপটপ আছে। এইগুলো কোথায় আছে? টেবিলের উপর। অর্থাৎ এগুলো টেবিলটাকে স্পর্শ করে আছে উপরে। এগুলোকে আমি যখন বলবো আমি অনের ব্যবহার করব। দ্য ল্যাপটপ ইজ অন মাই টেবল, দ্য মোবাইল ইজ অন মাই টেবল, দ্য বটল অফ ওয়াটার ইজ অন মাই টেবল। অর্থাৎ এগুলো টেবিলকে স্পর্শ করে আছে, স্থির বস্তু স্পর্শ করে উপরে বোঝাতে অন বসে। অ্যাবাবটা কোথায় বসে? অবজেক্টকে স্পর্শ না করে। আমি এখন আপনাদের ক্লাস নিচ্ছি, আমার মাথার উপর একটা এয়ার কন্ডিশন, একটা এসি আছে, একটা সিলিং ফ্যান আছে, একটা কারেন্টের বাল্ব আছে, একটা লাইট আছে আমার মাথার উপর। এখানে কার উপর আছে বলছি বলেন তো? এর আগে কার উপর ছিল? টেবিলের উপর। এখন কার উপর আছে বলছি? বলছি আমার মাথার উপর আছে। আমার মাথা তো এই যে। এখন ওই যে অবজেক্ট গুলোর কথা আমি বললাম, সেটা এয়ার কন্ডিশন হোক, সিলিং ফ্যান হোক, বা বা কারেন্টের বাল্ব, লাইট হোক, এগুলো কি আমার মাথার সাথে টাচ করে আছে? না। মাথা থেকে সেপারেট একটা দূরত্বে উপরে দেয়ালের সাথে, অলের সাথে লাগানো আছে, সিলিং এর সাথে লাগানো আছে, স্থির একটা জায়গায় আছে, স্থির অবস্থায় আছে তারা। তখন আমাকে অ্যাবাবের ব্যবহার করতে হবে। দ্য লাইট ইজ অ্যাবাভ মাই হেড, দ্য এয়ার কন্ডিশন ইজ অ্যাবাভ মাই হেড, দ্য সিলিং ফ্যান ইজ অ্যাবাভ মাই হেড। কার সাথে কম্পেয়ার করছি? হেডের সাথে, আমার মাথার সাথে। ওই জিনিসগুলো কি আমার মাথা টাচ করে আছে? না। তাহলে অ্যাবাভ। আবার স্থির অবস্থায় আছে। যদি ওই ফ্যানটা ঘুরতে থাকে, বন 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 করে ঘুরতে থাকে, তখন আবার অ্যাবাভ হবে না, ওভার হবে। যেমন ওভারের ব্যবহারটা কোথায়? অবজেক্টকে স্পর্শ না করে উপরে চলমান থাকে। যেমন গাছের উপর দিয়ে কিছু পাখি উড়ে যাচ্ছে, সাম বার্ডস আর ফ্লাইং ওভার দ্য ট্রি। এই যে একটা গাছ, উপরে পাখি, এরা এরা গতিশীল অবস্থায় আছে, চলমান অবস্থায় আছে, উড়তেছে। তখন আমার ওভারের ব্যবহার হবে। প্লেনটা এইমাত্র উড়ে চলে গেল মাটির উপর দিয়ে। দ্য প্লেন হ্যাজ গন জাস্ট নাও ওভার দ্য ল্যান্ড, ওভার দ্য ল্যান্ড, ওভার দ্য ল্যান্ড। সো ক্রিকেট খেলা হলে কমেন্ট্রিতে বলে, দেখবেন আমি জানি না আপনারা শুনছেন কিনা, একটা ব্যাটসম্যান যখন ছয় মারে, বলে লফটেড সিক্স। কমেন্ট্রিতে বলে দেখবেন ওভার দ্য বাউন্ডারি। কেন বলে জানেন? ওই বলটাকে হিট করলে গ্রাউন্ডকে স্পর্শ না করে উপরে গতিশীল অবস্থায় বলটা গ্যালারির বাইরে গিয়ে আছড়ে পড়ে। সো এই জায়গাগুলোতে মূলত ওভারের ব্যবহার হয়।
ওভারটা তাহলে আসলে কি? অবজেক্টকে স্পর্শ না করে উপরে গতিশীল অবস্থায় চলমান অবস্থায় থাকলে তাকে ওভার বলে। মনে করেন আমার কাছে একটা ফোন, এখন আমার এই যে ফোনটা আমি যদি মাথার উপর রাখি, আমি বলতে পারি দ্য মোবাইল ইজ অন মাই হেড। যদি এরকম জায়গায় স্থির অবস্থায় থাকে মাথা থেকে একটা সেপারেট দূরত্বে, দ্য মোবাইল ইজ অ্যাবাভ মাই হেড। আর মাথার উপরে অর্থাৎ মাথাকে স্পর্শ না করে উপরে যদি দৌড়াতে থাকে, চলমান থাকে, তাহলে আমি বলতে পারি দ্য মোবাইল ইজ গোয়িং ওভার মাই হেড, দ্য মোবাইল ইজ গোয়িং ওভার মাই হেড। সো এইভাবে আর কি এই প্রেপোজিশন গুলোর ব্যবহার হয়ে থাকে। আপনারা যখন শিখবেন তখন এই ধরনের বইয়ের ভাষা শিখলে, থিওরিটিক্যাল পার্ট শিখলে কখনোই প্র্যাকটিক্যালি ব্যবহার করতে পারবেন না, ইউজ করতে পারবেন না। এই লাইভ ক্লাস করার বেনিফিট এইটাই। এই টিচারের অধীনে থেকে, টিচারের আন্ডারে থেকে ক্লাসে আসা, লাইভ ক্লাস করলে অ্যাটেনশন অনেক বেশি গ্র্যাব করে, অনেক বেশি বাড়ে। আর প্র্যাকটিক্যালি যদি আপনি ইমাজিন করতে না পারেন প্রত্যেকটা প্রেপোজিশনের ব্যবহারকে, প্র্যাকটিক্যাল সিচুয়েশনের সাথে, রিয়েল লাইফের সাথে যদি কানেক্ট করতে না পারেন, কখনোই এগুলো পড়ে আপনার ব্রেইনে ধরে রাখা সম্ভব নয়। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আমি কি বোঝাতে পারছি আপনাদের যে আসল বিষয়টা কি? হ্যাঁ, প্রেপোজিশনটা আমাদের এইভাবে শেখা উচিত। ঠিক আছে? Sir, I have a question. Sir, I have a question. কোর্সেন ক্লাস শেষে করবেন, এই ফ্রি ক্লাসে কোর্সেন করার সুযোগ থাকে না। কোর্সেন যারা পেইড কোর্স করে তারা করতে পারে। আর ক্লাস শেষে সময় দিব, তখন কোশ্চেন করবেন, যে কোনো কোশ্চেন থাকলে। দেখেন, আগে আমি শেষ করে নিই। লেকচার দিতে দিতে নিজেই তো নিঃশ্বাস নেওয়ারই তো সময় পাই না। তো আমি যেভাবে পড়াই, যেভাবে বোঝাই, আপনারা যারা এর আগে ক্লাসগুলো করছেন আপনারা জানেন আমি কতটা পরিশ্রম করে, কতটা কষ্ট করে প্রত্যেকটা বিষয় পড়িয়ে থাকি, ইন ডিটেলস আলোচনা করে থাকি। যারা আমাকে পজিটিভ মাইন্ডে নিতে পারেন, যারা রেগুলারিটি মেনটেন করে ক্লাসগুলো করছেন, তারা জানেন আপনারা কতটা বেনিফিটেড হচ্ছেন এখান থেকে। আর আমি আবারও বলি, আগামীকাল থেকে কিন্তু আমার সম্পূর্ণ নতুন পেইড ব্যাচ শুরু হবে। যারা ইংলিশ এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হতে চান, যারা প্রফেশনাল হতে চান, পেইড কোর্সে যারা আসতে চান, তারা আগামীকাল থেকে ক্লাস শুরু করবেন, ধারাবাহিকভাবে সবকিছু করতে পারবেন একদম শুরু থেকে। অর্থাৎ প্রত্যেকটা ব্যাচে অনলি 30 জন স্টুডেন্ট থাকবে। লাইভে আমার সাথে ক্লাসে বসে আপনারা কমিউনিকেশন করতে পারবেন, কথা বলতে পারবেন, স্পিকিং করতে পারবেন। স্পিকিং প্র্যাকটিসের আলাদা গ্রুপ থাকবে, হোমওয়ার্ক সাবমিটের আলাদা গ্রুপ থাকবে। টোটাল 70টা ক্লাস সেখানে, এবং 3 মাসের টার্গেট থাকে আমাদের। বাট শুধু 3 মাস না, আপনি যত দিন না পর্যন্ত এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হবেন আপনি থাকতে পারবেন। আপনার বাড়তি কোনো টাকা দিতে হবে না। পেইড কোর্সের টোটাল কোর্স ফি হচ্ছে 2000 টাকা। আবার বলছে টোটাল কোর্স ফি 2000 টাকা। ইভেন এই সুযোগটাও থাকে, আপনি 1000 টাকা অ্যাডভান্স করেও শুরু করতে পারবেন। সপ্তাহে 4 দিন ক্লাস, শনি সোম বুধ শুক্র রাত 9টা থেকে 10টা। স্টুডেন্ট, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার প্রত্যেকেই আপনার ফ্রি টাইম বের করে ক্লাসগুলো করতে পারবেন। কোনো ক্লাস মিস করলে পরবর্তীতে রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ ফাইল পেয়ে যাবেন। উইদিন 3 মান্থ ইউল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। যদি মনে করেন আমি এই ল্যাঙ্গুয়েজটা একটা মেন্টরের অধীনে থেকে ধারাবাহিকভাবে ডেভেলপ করতে চাই, নিজের অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে চাই, নেক্সট জেনারেশনকে শেখাতে চাই, আপনি আসতে পারেন, আপনি ব্যর্থ হবেন না। উইদিন ভেরি শর্ট টাইম ইউল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। ঠিক আছে? সো যারা করতে চান তারা জানাবেন। আর এই যে ফ্রি ক্লাসগুলো, এটা যে শেষ হয়ে গেছে না। যারা আজকেই নতুন ফ্রি ক্লাস করছেন, এর আগের ক্লাসগুলো করতে পারেননি, প্রিভিয়াস রেকর্ডেড ক্লাসগুলো দেখে নিবেন। আর এই ক্লাসগুলো থাকবে, আমি আমার জায়গা থেকে যতটা পারা যায় আপনাদের জন্য দিব, করব, ক্লাস নিব। এগুলো বন্ধ হবে না। ঠিক আছে? কিন্তু এক্সপার্ট হতে চাইলে, প্রফেশনাল হতে চাইলে অবশ্যই প্রিমিয়াম ব্যাচে আসা উচিত। এর অনেকগুলো কারণ আছে, শুধু টাকার বিষয় না। আপনি এই যে ফ্রি ক্লাস করছেন, আমি আপনাকে চিনি, আপনি আমাকে চেনেন। একজন এক এক সময় আসছেন, এক একজন এক এক সময় লিভ নিচ্ছেন। বাট পেইড কোর্সে কি হয়? আমি ওইখানে টাকা দিছি, আমাকে ক্লাস করতে হবে, আমি যতক্ষণ ক্লাস নিব প্রত্যেকটা স্টুডেন্ট থাকে। ও আমাকে টাকা দিছে, আমার পড়াতে হবে, আমার একটা রেসপন্সিবিলিটি থাকে যে আমার আপনাকে পড়াতে হবে। একটা ফর্মাল প্রসেসের মাধ্যমে এগোনো যায়। 84টা ব্যাচ আমি সফলতার সাথে পরিচালনা করে আসছি এই পর্যন্ত। রাত 10টায় আমার 84তম ব্যাচ চলে, রানিং আছে। 85তম ব্যাচ, 85 নতুন শুরু হবে। করোনা প্যান্ডেমিকের শুরুতে অনলাইনের এই ব্যাচগুলো শুরু করছিলাম। তো একদম সম্পূর্ণ নতুন ব্যাচ শুরু হবে আগামীকাল থেকেই। যারা যুক্ত হতে চান
হতে পারবেন। 2,000 টাকা কোর্স ফি, চাইলে 1,000 টাকা অ্যাডভান্স করে শুরু করতে পারবেন। যারা ইন্ডিয়া থেকে আছেন তারা গুগল পে বা ফোন পে করে করতে পারবেন। সো পেইড কোর্স হলে হয় কি, একটা ফর্মাল প্রসেসের মাধ্যমে এগোনো যায় এবং সব ধরনের সাপোর্ট সুযোগ সুবিধা সেখানে আপনি পাবেন। এতটুকু আমি বলতে পারি। ফ্রি ক্লাস আর পেইড ক্লাসের পার্থক্য এটাই, সেখানে টু ওয়ে কমিউনিকেশন, ল্যাঙ্গুয়েজ ক্লাব, ইনস্ট্যান্টলি টিচারকে আপনি কোশ্চেন করতে পারবেন, যে কোনো সমস্যায় পড়লে হোমওয়ার্ক পাবেন, সাবমিট করতে পারবেন, প্রিমিয়াম সব পিডিএফ ফাইল প্লাস ক্লাসগুলো আপনারা সেখানে করতে পারবেন। বেসিক গ্রামার থেকে শুরু করে আপনি যতই দুর্বল থাকেন না কেন অ্যাডভান্স পর্যন্ত যেতে পারবেন। স্পোকেন প্লাস রাইটিং কোর্স কমপ্লিটলি আপনি করতে পারবেন এবং যে কোনো স্ব স্ব সেক্টরে আপনি এটাকে কাজে লাগাতে পারবেন। আইএলটিএস এর প্রিপারেশন বলেন, বিসিএস বা ব্যাংক জবের প্রিপারেশনের জন্য বলেন, আমার এই কোর্সটাকে আমি সেভাবেই ডিজাইন করেছি প্রত্যেকের জন্যই যাতে অ্যাপ্রোপ্রিয়েট হয়। আর যারা অনলি স্পোকেনটা ডেভেলপ করতে চান তারা আরো বেশি ভালোভাবে পারবেন, কারণ আমার মূল ফোকাসটা থাকে স্পোকেন ইংলিশের উপর বিশেষ করে। ঠিক আছে, তো দেখেন, একটু দেখতে থাকেন। এরপর হচ্ছে আন্ডার, কোনো কিছুর নিচে বোঝাতে বা কারো চেয়ে। আচ্ছা, এখানে আরেকটু বলি, এই ওভার প্রেপোজিশনের আরেক কয়েকটা ব্যবহার আছে। এই ওভার প্রেপোজিশনটাও একটু পাওয়ারফুল প্রেপোজিশন। যেমন সমগ্র অর্থে, কর্তৃত্ব আরোপ করতে, বিপরীত বা অন্য পাশে বোঝাতে ওভার বসে। সমগ্র অর্থ মানে কি জানেন? যেমন আমি যদি বলি আমি সারা বিশ্ব ভ্রমণ করব, আই উইল ট্রাভেল অল ওভার দ্য ওয়ার্ল্ড, আই উইল ট্রাভেল অল ওভার দ্য ওয়ার্ল্ড, এই জায়গাটাতে মূলত আমাদের এই ওভারের ব্যবহারটা হয়। কর্তৃত্ব আরোপ করা কি জানেন? মনে করেন আপনি একটা জায়গায় বাসা ভাড়া থাকেন। এখন অনেক বাসার মালিক আছে না, ভাড়াটিয়াদের উপর বিভিন্ন রুল জারি করে, রেস্ট্রিকশন দেয়, ছাদে ওঠা যাবে না, এখানে ময়লা ফেলা যাবে না, এটা ওটা। তো মনে করেন আপনার মালিক আপনাকে কিছু রুলস দিয়ে গেল। তো আপনি বললেন যে এই বাসার মালিক আমার উপর অনেক নিয়ম জারি করেছে, অনেক রুলস আরোপ করেছে। সো দ্য অনার অফ দিস হাউস হ্যাজ ইম্পোজড মেনি রুলস ওভার মি, এই যে আমার উপরে তো কর্তৃত্ব আরোপ করা হয়েছে বা করেছে, এটা বোঝাতে ওভারের ব্যবহার হয়। বিপরীত বা অন্য পাশে বোঝাতে এটা কেমন জানেন? মনে করেন আপনি একজনকে খুঁজতে গেলেন নতুন একটা গ্রামে। হ্যাঁ, তার প্রতিবেশী কাউকে জিজ্ঞাসা করলেন, ফর এক্সাম্পল তার নাম রহিম, আপনি জিজ্ঞাসা করছেন ওয়ার ডাজ রহিম লিভ হেয়ার, রহিম কোথায় বাস করে, এখানে এই গ্রামে রহিমদের বাড়িটা কোথায়। এখন তার প্রতিবেশী আপনাকে উত্তর দিচ্ছে যে রহিমরা তো খালের ওই পার বাস করে। মনে করেন তার বাড়ির সামনে একটা খাল আছে, তার ওই পার তার প্রতিবেশী রহিমদের বাড়ি। তাহলে সে বলতে পারে রহিম লিভস ওভার দ্য ক্যানেল, তারা তো নদীর ওই পার বাস করে। দে লিভ ওভার দ্য রিভার, ওভার দ্য ব্রিজ, তারা তো ওই ব্রিজের ওই পার আছে, ওই মাঠের ওই পার আছে। দে লিভ ওভার দ্য ফিল্ড, ওভার দ্য ব্রিজ, ওভার দ্য ক্যানেল। এরকম বিপরীত বা অন্য পাশে বোঝাতে ওভার প্রেপোজিশনের ব্যবহার হয়। ওভার প্রেপোজিশনের ব্যবহার হয়, এটা মনে রাখবেন। যারা এই ক্লাসগুলো করছেন, প্রিভিয়াস ক্লাস করেননি, আমার এই ফ্রি ক্লাসগুলো করে যাবেন। অনেকেই আছেন বিভিন্ন জায়গায় অলরেডি, অনলাইন হোক অফলাইন হোক, বিভিন্ন টিচারের কাছে পেইড ক্লাস করেন। সেই ক্লাসের সাথে আমার এই ফ্রি ক্লাসগুলো কম্পেয়ার করে যাবেন, দেখবেন অনেক কিছু শিখতে পারবেন। কারণ এখানে আমি অনেক ডিটেলসে, ইন ডিটেলসে অনেক পরিশ্রম করে সবকিছু দেখিয়েছি। তো করবেন, ক্লাসগুলো কেউ মিস দিয়েন না। আর গ্রুপের সাথে থাকবেন, অনেক অনেক ভালো ভালো প্রিমিয়াম পিডিএফ ফাইলগুলো আপনারা পাবেন। এরপর দেখেন, আন্ডার, কোনো কিছু নিচে বোঝাতে বা কারো যে বয়সে ছোট বোঝাতে আন্ডার বসে। বিলো, অবস্থান বা পদমর্যাদা বা গুণগত মানের দিক থেকে নিচে বোঝাতে বিলো। বা হাইন্ড, পিছনে বোঝাতে বসে। বিয়ন্ড, নির্দিষ্ট সময় পর, কল্পনার বাহিরে বা সামর্থ্যের বাহিরে বোঝাতে বিয়ন্ড বসে। এইটা নিয়ে একটু কথা বলি, অনেকের কাছে এটা আনফ্যামিলিয়ার বা অপরিচিত মনে হতে পারে। মনে করেন আপনি একটা বাইকের শোরুমে বাইক কিনতে গেলেন। হ্যাঁ, এখন আপনার কাছে যে বাজেট আছে, আপনি যে বাইকটা পছন্দ করছেন সেই বাজেট আপনার কাছে নেই, সেই বাইকটার দাম অনেক বেশি। জাস্ট বাইকের গায়ে আপনি হাত বুলায় বলছেন এই বাইকের মূল্যটা, এই বাইকের দাম বা প্রাইস আমার সাধ্যের বাইরে, আমার সীমার বাইরে, আমার কল্পনার বাইরে, আমার কাছে এত টাকা নেই। এই সিচুয়েশনে, এই সেন্সে আপনি বলতে পারেন দ্য প্রাইস অফ দিস বাইক ইজ বিয়ন্ড অফ মাই বাজেট। একটা শপিং মলে গেছেন কেনাকাটা করতে, একটা ভালো শার্ট আপনার পছন্দ হয়েছে, বাট তার যে দাম, তার যে মূল্য, অত টাকা আপনার কাছে নেই। তাহলে দ্য প্রাইস অফ দিস শার্ট ইজ বিয়ন্ড মাই বাজেট, এই শার্টের মূল্যটা আমার বাজেটের বাহিরে, আমার সাধ্যের বাহিরে, আমার সীমার বাহিরে, আমার কাছে এত টাকা নেই। সেই বিয়ন্ড প্রেপোজিশনটা খুবই বহুল ব্যবহৃত একটা প্রেপোজিশন, একটু মনে রাখবেন। এরপর দেখেন ইনটু, প্রবেশ বা গতিশীল অবস্থা, রূপ পরিবর্তিত হওয়া বা দলে দলে ভাগ হওয়া বোঝাতে ইনটু বসে। এক নম্বর ব্যবহার কি? প্রবেশ বা গতিশীল অবস্থা মানে কি জানেন?
বাইরে থেকে ভিতরে কোনো কিছু ঢুকতেছে, বাইরে থেকে ভিতরে কোনো কিছু অ্যাক্সেস করতেছে। হ্যাঁ, যেমন আমি এখন ক্লাস নিচ্ছি, হঠাৎ করে বাইরে থেকে একটা ছেলে আমার রুমে ঢুকে পড়লো। আমি বললাম দ্য বয় এন্টার্ড ইনটু মাই রুম, এন্টার্ড ইনটু মাই রুম, এই যে আমার রুমে প্রবেশ করলো। হ্যাঁ, সো এরকম ভাবে গতিশীল অবস্থায় কোনো কিছু যায়। যেমন মনে করেন আপনি একটা ট্রেনের টিকিট কেটে রাখছেন, কথাটা বোঝেন প্র্যাকটিক্যালি। এখন প্রায় যখন ট্রেনটা ছেড়ে দিছে, ঠিক সেই সময় আপনি স্টেশনে গিয়ে পৌঁছালেন। তো ট্রেনটা কেবল আস্তে করে চলা শুরু করছে, আপনি দৌড়াই গিয়ে ট্রেনে উঠতে যাচ্ছেন। ওই যে বাইরে থেকে একটা গতিশীল অবস্থায় দৌড়াই ট্রেনে উঠতেছেন, তো আপনি ওই টাইমে একটা কথা বলছেন যে আই অ্যাম গেটিং ইনটু দ্য রানিং ট্রেন, আমি চলন্ত ট্রেনে উঠতেছি। আই অ্যাম গেটিং ইনটু দ্য রানিং ট্রেন, চলন্ত ট্রেনে। একজন ওই দিক থেকে আপনাকে নিষেধ করছে ট্রেনের ভিতর থেকে যে তুমি অ্যাক্সিডেন্ট করবা, প্লিজ ডোন্ট গেট ইনটু দ্য রানিং ট্রেন, চলন্ত ট্রেনে এভাবে উঠো না, ডোন্ট গেট ইনটু দ্য রানিং ট্রেন। এই যে ইনটুটা কেন আমি এখানে বলছি, কারণ আপনি একটা গতিশীল অবস্থায় কোথাও ঢুকতেছেন, কোথাও অ্যাক্সেস করতেছেন। তো প্রবেশ বা গতিশীল অবস্থা, বাইরে থেকে ভিতরে কোনো কিছু অ্যাক্সেস করতেছে, এই রকম সিচুয়েশনে মূলত ইনটু প্রেপোজিশনের ব্যবহার হয়। এছাড়া কি বলছে, রূপ পরিবর্তিত হওয়া বা দলে দলে ভাগ হওয়া। মনে করেন একটা দলে 12 জন প্লেয়ার, 11 জন প্লেয়ার আছে, এই 11টা প্লেয়ার মিলে একটা টিম তৈরি হয়। 11টা প্লেয়ারের ভিতর ভালো বন্ডিং নেই, তারা তিনটা আলাদা গ্রুপে ভাগ হয়ে গেল। এক গ্রুপে 4 জন, এক গ্রুপে 5 জন, এরকম ভাবে মনে করেন ভাগ হয়ে গেল তিনটা আলাদা গ্রুপে। তো আমি বললাম যে তারা তিনটা দলে বিভক্ত হয়ে গেল। ইংলিশ কি জানেন? they have been divided into three groups, into three teams। এই জন্য বলা হচ্ছে যে রূপ পরিবর্তিত হওয়া বা দলে দলে ভাগ হওয়া বোঝাতেও ইনটু বসে। রূপ পরিবর্তিত হওয়া বা দলে দলে ভাগ হওয়া বোঝাতেও ইনটু এর ব্যবহার হয়। এরপর উইথ মানে সাথে, বাই মানে দ্বারা, দিয়ে, এটা তৃতীয় বিভক্তি। আমি এগুলো নিয়ে আমি কথা বলবো, জাস্ট একটু ওয়েট করেন, আমরা একটু সামনের দিকে আসি। ডিউরিং মানে সময় বা ধরে, ফর মানে জন্য, অফ। দেখেন দুটো অফ আছে, এই জায়গাটা একটু ফোকাস করেন। দুটো অফ আছে, একটা হচ্ছে ও ডাবল এফ অফ, আমরা বলি না দরজাটা অফ করো, ফোনটা অফ হয়ে গেছে। এই অফ হচ্ছে ও ডাবল এফ, বলছে বিচ্ছিন্ন অর্থে, মূল্য ছাড় অর্থে, বা কোনো কিছু থেকে পড়ে যাওয়া অর্থে এই যে ও ডাবল এফ এই অফটা বসে। আরেকটা হচ্ছে ও এফ অফ, মানে এ র এর, ষষ্ঠী বিভক্তি র এর, কারো অধিকারে বা কারো মালিকানায় কোনো কিছু থাকা বোঝাতে এই অফের ব্যবহারটা হয়। এরপর দেখেন আপন, কোনো ভিত্তির উপর বোঝায় উইদিন, একটা একটু দেখেন বোঝার চেষ্টা করেন, কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে বোঝাতে বা সীমার মধ্যে বোঝাতে উইদিন বসে, সীমানার মধ্যে বোঝাতে। এই সবগুলোর আলাদা আলাদা ব্যবহার আছে, আমি সেই জায়গাটাতে আসতেছি, সেগুলো দেখাই দিচ্ছি। তার আগে এটা একটু এক বাক্যে দেখে নেন। দেখেন উইদিনটা কেমন, ওই যে শুরুতে একটা ওয়ার্ড সেন্টেন্স বলছিলাম না যে আমি একটু বাজারের দিকে যাচ্ছি, আই এম গোয়িং টুয়ার্ডস মার্কেট। মনে করেন আপনি আপনার আম্মুকে বলে গেলেন যে আম্মু আমি একটু বাজারের দিকে যাচ্ছি, আই এম গোয়িং টুয়ার্ডস মার্কেট। এইবার আপনি আবার তাকে বললেন যে আমি 20 মিনিটের ভিতর ফিরে আসব। আমি যে বাজারের দিকে যাচ্ছি, আমি 20 মিনিটের ভিতর ফিরে আসব। এই কথাটা ইংলিশে কি হবে? আই উইল কাম ব্যাক উইদিন 20 মিনিটস। আই উইল কাম ব্যাক উইদিন 20 মিনিটস। এই যে সার্টেইন একটা টাইমের ভিতর কোনো কাজ কমপ্লিট করা, এখানে উইদিন প্রেপোজিশনের ব্যবহার হয়। কি বললাম? সার্টেইন টাইমের ভিতর কোনো কাজ কমপ্লিট করা। উইদাউট মানে ছাড়া বা ব্যতীত, ফ্রম হতে বা থেকে, ও এফ অফ মানে এর এর বা কারো অধিকারে বা মালিকানায় কোনো কিছু বোঝাতে ব্যবহৃত হয়। এইবার দেখেন ইউজ অফ প্রেপোজিশন, এখানে 30টা প্রেপোজিশনের ডিটেলস ব্যবহার দেওয়া আছে। এখানে বাংলা দেওয়া আছে, ইংলিশ এক্সাম্পল দেওয়া আছে। এইটার আপনার কাজটা কি? প্র্যাকটিস করা, প্র্যাকটিক্যাল লাইফের সাথে অ্যাডাপ্ট করে। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি ডেভেলপ করতে পারবেন। আর যে আলোচনাটা আমি করে দিলাম, যেগুলো মেইন প্রেপোজিশন বা গুরুত্বপূর্ণ, যেগুলো বহুল ব্যবহৃত বা কনফিউশন ক্রিয়েট করে, বিভিন্ন সেন্সে ব্যবহার হয়, সেগুলো তো বললাম, যেমন ওভার, অন, অ্যাবাভ, ইন, টু, টুয়ার্ডস, এগুলো তো আমি বললাম। আর যা আছে এইখানে ইন ডিটেলসে দেওয়া আছে, আপনারা যদি একটু ফোকাস করেন আপনারা বুঝতে পারবেন। দেখেন প্রেপোজিশন একদিনে শেষ হওয়া জিনিস না, এটা আমার 20 পেজের একটা পিডিএফ, কেবল 7 পেজ পর্যন্ত আমি আসছি। তো আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি, আর এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা পিডিএফ ফাইল আমার। এইটা আমি আপনাদের সম্পূর্ণ ফ্রিতে, আপনারা যে গ্রুপগুলোতে আছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে আমি প্রোভাইড করব, পাঠিয়ে দিব, নিজেরা একটু প্র্যাকটিস করে নেবেন। তাহলে আমার এখন একটু পরে আমি ওই রিডিং
পড়ানোটা দেখাবো আপনাদের, কিভাবে ইংলিশে রিডিং এর ডেভেলপমেন্টটা করতে হয় সেটা আমি দেখাবো। তো তার আগে আমি এটা নিয়ে একটু কথা বলি, কয়েকটা প্রিপোজিশনের ব্যবহার একটু দেখাই দিই, দেন আপনারা আপনাদের মতো করে একটু প্র্যাকটিস করে নিন। এটার জন্য টিচারের হেল্প লাগে না, নিজেরাই করতে পারবেন। বাংলা দেওয়া আছে, ইংলিশ দেওয়া আছে, বাট হেল্পটা লাগে কোথায় সেটা একটু বলি। কিছু কিছু হিন্ট, কৌশল বা স্ট্র্যাটেজি ব্যবহার করতে হয়, যেগুলো টিচার জানে, আপনি কিন্তু জানেন না। কেমন সেটা? মনে করেন ইউজ অফ অ্যাট। এখন আমি আপনাকে পড়তে বললাম, আপনি আপনার মতো পড়লেন যে ছোট স্থান, শহর বা জায়গার পূর্বে অ্যাট বসে। এই যে কথাটা, এই যে লাইনটা, এই লাইনটা যদি আপনি ভালোভাবে বুঝতে চান, তাহলে আমি এইমাত্র যে আলোচনাটা করে আসলাম, এই প্রিভিয়াস যে ডিসকাশনটা হলো, এইটা যদি আপনি ভালোভাবে শোনেন, তাহলে বলেন তো এটা বোঝা অনেক সহজ হয়ে যাবে না আপনার কাছে? কারণ অ্যাটের ব্যবহার কোথায় হয় আমি ইন ডিটেলসে বলছি না একটু আগে? এই জন্য আমি বলছি ওই আলোচনাটা আগে ভালোভাবে শুনবেন, দেখবেন, পরে এটা নিজের মতো করে প্র্যাকটিস করবেন। ছোট স্থান, শহর বা জায়গার পূর্বে অ্যাট বসে, যেমন হি লিভস অ্যাট মিরপুর, হি লিভস অ্যাট নোয়াখালী, হি লিভস অ্যাট ঢাকা ইন বাংলাদেশ। অর্থাৎ মিরপুর, নোয়াখালী, ঢাকা, এই জায়গাগুলোর আগে অ্যাট প্রিপোজিশন বসছে, বা এগুলো একটা শহর, এদের আগে অ্যাড বসছে। বাট বড় জায়গার আগে কিন্তু ইন বসছে, যেমন বাংলাদেশ। নির্দিষ্ট সময় বোঝাতে অ্যাড বসে। অ্যাটের আরেকটা ব্যাপার কি বলছিলাম, সার্টেন টাইম বা ঘড়ির কাঁটা, মনে আছে? তাহলে আই গো টু স্কুল অ্যাট 9 AM, হি গোজ টু ইউনিভার্সিটি অ্যাট 10 AM। তাহলে আমি অ্যাটের এই দুইটা মেইন ব্যবহারের কথা বলছিলাম, কিন্তু এইটা ছাড়াও অ্যাটের আরো ব্যবহার আছে। সেইটা কি? এখানে তিনটা পয়েন্ট দেখেন। একটা হচ্ছে দূরত্ব বোঝাতে অ্যাড বসে, দামের পূর্বে অ্যাড বসে, বয়স বোঝাতে অ্যাড বসে। কেমন? যেমন ঢাকা ইজ অ্যাট 200 কিলোমিটার ফ্রম হেয়ার, ঢাকা এখান থেকে 200 কিলোমিটার দূরে। সিলেট ইজ অ্যাট 100 কিলোমিটার ফ্রম হেয়ার, সিলেট এখান থেকে 100 কিলোমিটার দূরে। তাহলে এরকম ভাবে যে কোনো দূরত্ব বা ডেস্টিনেশন বোঝানোর জন্য অ্যাটের ব্যবহার হয়। দামের পূর্বে অ্যাট বসে। পটেটো সেলস অ্যাট 50 টাকা পার কেজি, পটেটো সেলস অ্যাট 50 টাকা পার কেজি। আপেল সেলস অ্যাট 150 টাকা পার কেজি। বয়স বোঝাতে অ্যাড বসে। হি পাস এসএসসি অ্যাট 16, সে 16তে এসএসসি পাস করেছিল। হি পাস এইচএসসি অ্যাট 18, সে 18তে এইচএসসি পাস করেছিল। অর্থাৎ এই যে বয়স, এইটা বোঝাতেও কিসের ব্যবহার হয় বলেন তো? কি বললাম? অ্যাট প্রেপোজিশনের ব্যবহার হয়। এখন এই জায়গাটাতে একটু হিন্ট দেই, কেন এগুলো পড়ার জন্য টিচারের হেল্পটারও প্রয়োজন হয়, এটা একটু বলি। সেটা হচ্ছে দেখেন, এখানে টোটাল কয়টা আছে? 5টা। মানে 1 নাম্বার হচ্ছে জায়গা, 2 নাম্বার হচ্ছে টাইম, 3 নাম্বার হচ্ছে দূরত্ব, বয়স আর দাম। তাহলে এতগুলো তো হয়তো মনে থাকবে না আপনার, বাট মেইনলি কিন্তু দুইটা, একটা হচ্ছে জায়গা আর একটা হচ্ছে টাইম। জায়গা আর টাইম যেটা আমি শুরুতে বলছিলাম। আর বাকি যে তিনটা এখানে নতুন করে দেখলেন, দূরত্ব, দাম এবং বয়সের আগে অ্যাড বসে, এই জায়গাটা আমি একটা হিন্ট দেই আপনাদের। মোস্ট অফ দ্য টাইম, মানে এটা কিন্তু কোনো রুলস না বা কোনো গ্রামারের নিয়ম না, এটা আমি আমার জায়গা থেকে বলছি, যেটা আপনি বুঝতে পারলে এই ট্রিক্সটা আপনি অ্যাপ্লাই করতে পারেন। সেটা হচ্ছে মোস্ট অফ দ্য টাইম এই অ্যাট প্রিপোজিশন একটা নিউমেরিক ওয়ার্ড, আবারও বলছি, নিউমেরিক ওয়ার্ড মানে সংখ্যাবাচক শব্দের আগে বসে। মানে আপনি সবকিছু ভুলে যান, দূরত্ব, দাম, বয়স, এগুলো ভুলে যান। জাস্ট একটু খেয়াল করেন তো, প্রথমটা বাদে বাকিগুলোতে, এই যে 9টা, 10টা, 200, 100, 50, 150, 16, 18, জাস্ট এগুলো সবই সংখ্যাবাচক শব্দ না? নিউমেরিক ওয়ার্ড না? দেখেন অ্যাট প্রিপোজিশনটা ঠিক এদের আগে আছে, দেখছেন? তার মানে কি, ওই জায়গা বাদে বাকি যে বিষয়গুলো আমরা দেখলাম, সেখানে মূলত কি ঘটতেছে? অ্যাট প্রিপোজিশনটা সব সময় বা মোস্ট অফ দ্য টাইম সংখ্যাবাচক শব্দ বা নিউমেরিক ওয়ার্ডের আগে বসে। তো এই ধরনের ছোটখাটো যদি কিছু ট্রিক্স বা রুলস আপনার জানা থাকে, বিষয়গুলোকে ব্যবহার করা অনেক বেশি সহজ হয়। তো টিচারের ক্লাস করা, লাইভ ক্লাস করার বেনিফিট এইটাই। যারা পেইড কোর্সে আসবেন, বেনিফিট এইটাই। নিজে নিজে পড়ে এই ডেভেলপমেন্টটা আসে না, বিশেষ করে ভাষা শেখার ক্ষেত্রে। কারণ এটা কোনো সায়েন্স বা ম্যাথ না, এখানে টু ওয়ে কমিউনিকেশনের প্রয়োজন হয়। আপনাকে প্র্যাকটিক্যালি ল্যাঙ্গুয়েজ অ্যাপ্লাই করতে হবে, ব্যবহার করতে হবে। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো প্রতিটা প্রেপোজিশন এখানে এইভাবে দেওয়া আছে, আপনারা নিজেরা একটু পড়বেন, দেখবেন আপনি ভালোভাবে ডেভেলপ করতে পারবেন। বলছে কোনো কিছুর উপর সংলগ্ন বোঝাতে অন বসে, যেটা অবজেক্টকে স্পর্শ করে থাকে। যেমন কিপ দ্য মোবাইল অন দ্য টেবল। বার, দিন বা তারিখের পূর্বে অন বসে, এগুলো কিন্তু অলরেডি ডিসকাস করেছি আমি। আই ওয়েন্ট দেয়ার অন স্যাটারডে, আমি সেখানে শনিবারে গিয়েছিলাম। হি উইল কাম হিয়ার অন 17 জুন, সে জুনের 17 তারিখে এখানে আসবে। নদীর তীর বোঝাতে অন বসে। ঢাকা ইজ অন দ্য বুড়িগঙ্গা, ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত।
খুলনা ইজ অন দ্য রূপসা, খুলনা রূপসা নদীর তীরে অবস্থিত। সেম ওয়েতে আপনি যদি বলেন বরিশাল ইজ অন দ্য কীর্তনখোলা, সিলেট ইজ অন দ্য সুরমা, চিটাগাং ইজ অন দ্য কর্ণফুলী। সো যে কোনো নদীর তীর বোঝাতে অন প্রেপোজিশন বসে, নির্ভরতা বোঝাতে অন বসে। খুবই গুরুত্বপূর্ণ এই পার্টটা। উই লিভ অন রাইস মানে আমরা ভাত খেয়ে বেঁচে থাকি, মানে ভাতের উপর নির্ভর করে আমরা বাঁচি। হি লিভস অন হিজ ফাদার, সে তার বাবার উপর নির্ভর করে বাঁচে। ফ্লোরের সংখ্যা বোঝাতে অন বসে। দ্য ব্যাংক ইজ অন দ্য ফিফথ ফ্লোর, আওয়ার ক্লাস ইজ অন দ্য থার্ড ফ্লোর। আপনি একটা নতুন নতুন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন, আপনার টিচার আপনার কোন একটা ব্যাচমেট আপনাকে জিজ্ঞাসা করছে হোয়ার ইজ আওয়ার ক্লাস, আপনি তাকে দেখাই দিলেন যে আওয়ার ক্লাস ইজ অন দ্য থার্ড ফ্লোর। সো এখানে ডিপেন্ড করবে আপনার প্র্যাকটিসের উপর। আপনি যত প্র্যাকটিস করতে পারবেন তত ডেভেলপ করতে পারবেন। পেইড কোর্সে আমি এগুলো একদিনে শেখাই না, ভেঙে ভেঙে আলাদা আলাদা করে শেখাই। আরেকটা পার্ট হচ্ছে আমি কিন্তু অনেক বেশি প্র্যাকটিক্যাল রিডিং অ্যানালাইসিস করি। এগুলো কখনো এইভাবে দেখে পড়ে মুখস্থ রেখে ধরে রাখা সম্ভব হয় না। আপনাকে যখন আমি রিডিং প্যাসেজগুলো অ্যানালাইসিস করে দেখাবো, তখন প্রেপোজিশনের ব্যবহারগুলো আমি আপনাকে স্মরণ করিয়ে দিব যে এই বাক্যের ভিতর দেখেন এইখানে প্রেপোজিশনের ব্যবহার হয়েছে ঠিক এই কারণে। ওইভাবে অ্যাটলিস্ট 10টা প্যাসেজ যদি আপনি সলভ করতে পারেন, প্র্যাকটিক্যাল রিডিং প্যাসেজ, প্রেপোজিশন নিয়ে আপনার আর কোনো ধরনের কনফিউশন থাকবে না। আর এগুলো যদি তার আগে দেখে নেওয়া সম্ভব হয় তাহলে তো বিষয়গুলো আরো সহজ হয়ে যায়। সো বড় স্থানের পূর্বে ইন বসে। আই লিভ ইন বাংলাদেশ, আই লিভ ইন ইন্ডিয়া। বাট যদি দুইটা জায়গা থাকে ছোট জায়গার আগে অ্যাড বসে। সো অনেক কিছু আছে এখানে, ইন ডিটেলস দেওয়া আছে। টু, অফ, দেখেন অধিকার বা মালিকানা বোঝাতে অফ বসে। দিস ইজ দ্য কার অফ মিস্টার আজাদ, এটা মিস্টার আজাদের কার। মিস্টার আজাদ অফ মিস্টার আজাদ, আজাদের। সো এইভাবে প্রত্যেকটা সেন্টেন্স। দ্য ব্রিফ কেস ইজ মেড অফ লেদার, এই ব্রিফ কেসটা চামড়ার তৈরি। লেদার মানে চামড়া, অফ লেদার চামড়ার। দ্য হাউস ইজ মেড অফ উড, এই বাড়িটা কাঠের তৈরি। উড মানে কাঠ, অফ উড মানে কাঠের, এর। সো এইভাবে প্রত্যেকটা প্রেপোজিশন, এই যে ওভার এর ব্যবহারটা কিভাবে হয় ডিটেলসে, অ্যাবাভ এর ব্যবহারটা কিভাবে হয়, বিটুইন এবং অ্যামাং এর ব্যবহারটা কিভাবে হয়, উইথ, ফর। দেখেন জন্য বোঝাতে ফর বসে। আই উড লাইক টু ডু সামথিং ফর ইউ, আমি তোমার জন্য কিছু করতে চাই। আই এম ওয়েটিং ফর ইউ। অর্থাৎ এখানে যা দেওয়া আছে এগুলো বোঝার জন্য ওইভাবে টিচারের হেল্পের প্রয়োজন হয় না। বাংলা দেওয়া আছে, ইংলিশ এক্সাম্পল দেওয়া আছে। আপনি নিজে যত বেশি প্র্যাকটিস করতে পারবেন তত দ্রুত ডেভেলপ করতে পারবেন। এই যতটুকু আলোচনা করলাম, যা দেখালাম, এর উপর আমি এই পিডিএফ ফাইলটি আপনাদেরকে প্রোভাইড করবো। এটা নিট অ্যান্ড ক্লিন ভাবে সাজানো আছে। করলে আপনারা রেকর্ডেড ক্লাসটি দেখবেন, প্লাস এই ফাইলটি রিড আউট করবেন। দেখবেন প্রেপোজিশনে আপনাদের সমস্যা হবে না। এখানে 30টা প্রেপোজিশনের ব্যবহার দেওয়া আছে, কিন্তু এই 30টা প্রেপোজিশন থেকে আমি আবার 12টা প্রেপোজিশনকে আলাদা করেছি, যেটা আপনারা এখানে দেখলে বুঝতে পারবেন। এই যে আমি এখানে লিখেছি সব থেকে গুরুত্বপূর্ণ প্রেপোজিশন গুলো হচ্ছে এইগুলো, এখানে 12টা বা 13টা আছে। আপনার যদি 30টা ধরে রাখতে মনে রাখতে অসুবিধা হয়, অ্যাটলিস্ট এই 12টা বা 13টা প্রেপোজিশনের সঠিক ব্যবহার যদি আপনি জানেন, আপনারা ডে টু ডে লাইফের কনভারসেশন, স্পিকিং বা রাইটিং অনেক ভালোভাবে ফেস করতে পারবেন। তো অ্যাটলিস্ট এগুলো আপনারা প্র্যাকটিস করার চেষ্টা করবেন। এরপর কি করতে হবে দেখেন, প্র্যাকটিক্যাল কিছু এক্সারসাইজ আছে। যেমন দেখেন বলছে আই উইল টেক এ ক্লাস ড্যাশ 10 PM, তাহলে কি হবে অ্যাট 10 PM। কেন অ্যাট হবে? এই যে সার্টেন টাইম বা ঘড়ির কাঁটার আগে অ্যাট বসে। ড্যাশ মানডে, আমি একটা ক্লাস নিব সোমবার রাত 10টায়, তাহলে এই যে মানডে, ডে বা ডেটের আগে কি বসে অন বসে। হি লিভস ড্যাশ বাংলাদেশ ড্যাশ ঢাকা, তাহলে হি লিভস ইন বাংলাদেশ অ্যাট ঢাকা। বড় জায়গার আগে ইন, ছোট জায়গার আগে অ্যাট। ঢাকা ইজ ড্যাশ 20 কিলোমিটার ফ্রম হেয়ার, ঢাকা ইজ অন ড্যাশ দ্য বুড়িগঙ্গা, ঢাকা ইজ অ্যাট 20 কিলোমিটার ফ্রম হেয়ার। কেন? দূরত্ব বোঝাতে অ্যাট প্রিপোজিশন বসে। আর নদীর তীর বোঝাতে অন বসে। ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, ঢাকা ইজ অন দ্য বুড়িগঙ্গা। সো এইভাবে অনেকগুলো এক্সারসাইজ আপনাকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিক্যাল এক্সারসাইজ, তাহলে আপনি পারবেন। এগুলো যারা পেড কোর্সে আসবেন আপনি দেখলে বুঝতে পারবেন কতটা ডিটেলসে, কতটা প্রফেশনালি ডেভেলপ করতে পারছেন। বাট যারা ফ্রি ক্লাস করছেন, হতাশ হওয়ার কিছু নেই। আপনারাও কিন্তু এই পিডিএফ ফাইল আমি আপনাদেরকে প্রোভাইড করব। করার পর আপনারা নিজেরা একটু দেখবেন, প্র্যাকটিস করবেন, নিজেরা ইয়েগুলো সলভ করার চেষ্টা করবেন, কোশ্চেন গুলো। আশা করি প্রেপোজিশনে কোনো সমস্যা থাকবে না, যদি একটু মনোযোগের সাথে প্র্যাকটিক্যাল সিচুয়েশনের সাথে আপনারা প্র্যাকটিস করতে পারেন। এখন আমি একটা রিডিং প্যাসেজ নিয়ে কথা বলবো, এই জন্য এটা নিয়ে আর বেশি টাইম আমি ওয়েস্ট করতে চাচ্ছি না। আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করে নিয়েন, ঠিক আছে? এই প্যাসেজ গুলো আমাদেরকে ডেভেলপ করা শিখতে হবে। যারা ইংলিশ রিডিং এ দুর্বল তাদের জন্য এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বাট প্রেপোজিশন সম্পর্কে আমি কি কি বললাম আপনারা কি বুঝতে পারছেন? আমি যতটুকু কনসেপ্ট দিয়েছি বা ধারণা দিয়েছি, এইটার উপর আপনারা নিজেরা কি একটু প্র্যাকটিস করতে পারবেন না পিডিএফ পাঠিয়ে দিলে?
অবশ্যই পারবেন জি নাকি? স্যার। হ্যাঁ, তো হ্যাঁ প্র্যাকটিস পারবো। করতে হবে। আপনারা প্র্যাকটিস করলে ল্যাঙ্গুয়েজের ডেভেলপমেন্ট পাবেন, প্র্যাকটিস না করলে কখনোই ভাষাটাকে শিখতে পারবেন না। এর আগেও আমি বলেছি একটা কথা, সেলফ প্র্যাকটিস ইজ দ্য বেস্ট প্র্যাকটিস। আমি এই যে এখন পড়াচ্ছি না, অনেকে হয়তো অনেক ভালোভাবে নিতে পারছেন, ভালোভাবে শিখতে পারছেন, ক্লাস শেষ হয়ে যাক, আপনার মাথার উপর দিয়ে সব কিছু চলে যাবে। অনেকে আমাকে বলে, আমার যারা পেইড কোর্সে আসে, স্যার আপনি যখন পড়ান তখন সব বুঝি, তারপরে সব ভুলে যায়। এই ভুলে যাওয়াটা স্বাভাবিক, কিন্তু এখান থেকে ওভারকাম করতে তখনই পারবেন যখন আপনি অ্যাটলিস্ট দিনের ভিতরে 30 মিনিট সময় দিবেন এই ল্যাঙ্গুয়েজটা শেখার পিছনে। অ্যাটলিস্ট 30 মিনিট টাইম আপনি দেন, আপনি একটু প্র্যাকটিস করেন, সেলফ প্র্যাকটিস করেন, দেখবেন একবার যেটা আপনি প্র্যাকটিস করছেন সেটা আপনি আর কখনো ভুলবেন না। সেটা আপনি আপনার মনের ভিতর অনেক ভালোভাবে ক্যাপচার করতে পারবেন, ধরে রাখতে পারবেন। তো নিজে প্র্যাকটিস না করলে, আমি আবারও বলছি, নিজে প্র্যাকটিস না করলে কখনোই ভাষা ভালোভাবে শেখা যায় না। আপনাকে প্র্যাকটিস করতেই হবে, এটা মনে রাখবেন। সো এইখানে একটা রিডিং প্যাসেজ আছে, ইংলিশ স্টোরি, ইংলিশ লাভ স্টোরি। এই প্যাসেজটা আমি আপনাদের সামনে পড়বো ইংলিশে, প্লাস বাংলায় আমি ট্রান্সলেট করে দিব, এবং আপনারা এখানে বোঝার চেষ্টা করবেন। আমরা অনেকেই ইংলিশে রিডিংটা হয়তো পড়তে পারি, বাট একটা সেন্টেন্স পড়ে তার অ্যাকচুয়াল বাংলা অর্থ কি হবে, এখানে সাবজেক্ট কিভাবে আসে, ভার্ব কিভাবে আসে, ভার্ব গুলো কোন টেন্সে, মানে ভার্ব গুলো দেখে আমরা টেন্সটা আইডেন্টিফাই করতে পারি কিনা, এইগুলো বুঝতে হবে। এবং কোথায় ফ্রেজের ব্যবহার হয়, কোথায় ক্লজের ব্যবহার হয়, আমরা পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে পারি কিনা। আপনি যদি দেখেন পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে না পারেন, একটা সেন্টেন্স পড়ে, রিডিং পড়ে তার অর্থ কিন্তু আপনি ভালোভাবে বের করতে পারবেন না। তো অনেকগুলো বিষয় এখানে আহ আহ, আহ, থাকে। তো সেই বিষয়গুলো আপনাদেরকে একটু নিতে হবে, আপনাদেরকে একটু দেখতে হবে। আপনারা জাস্ট 10 থেকে 15 মিনিট লাগবে আমার এটা অ্যানালাইসিস করতে। একটু সময় দিন, দেখেন, আপনি বুঝতে পারবেন যে আসলে এইভাবে প্র্যাকটিক্যালি যদি ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করা হয়, তাহলে সত্যিকার অর্থেই ভাষার অ্যাকচুয়াল যে ডেভেলপমেন্ট সেটা পাওয়া যায়। এবং এইখান থেকেই কিভাবে স্পিকিংটাকে ডেভেলপ করা যায় সেটা আমি আপনাদের বলবো। জাস্ট আমি শুধু এতটুকু অনুরোধ করব, আপনারা ধৈর্য ধরে লাস্ট পর্যন্ত একটু থাকার চেষ্টা করবেন। এই সম্পূর্ণ ক্লাসটা থেকে ধৈর্য ধরে লাস্ট পর্যন্ত একটু থাকবেন। তো দেখেন, আমরা শুরু করি তাহলে আমাদের আজকের ক্লাসের সেকেন্ড পার্ট, ইংলিশ রিডিং স্টোরি। এটা হচ্ছে একটা লাভ স্টোরি। রাজু অ্যান্ড শোভন আর ভেরি গুড ফ্রেন্ডস ফ্রম দের স্কুল লাইফ। কি বলছে? রাজু এবং শোভন তাদের স্কুল জীবন থেকে খুব ভালো বন্ধু। দেখেন সাবজেক্ট কে, রাজু অ্যান্ড শোভন, ভার্ব কে, আর অ্যামিজার থাকলেই অনেকেই মনে করে কি সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাভ হ্যাজ হ্যাড থাকলেই অনেকেই মনে করে কি এগুলো মনে হয় পারফেক্ট টেন্স। বাট না, মনে রাখবেন, অ্যাম ইজ আর এর পর যদি আরেকটা ভার্ব থাকে তার সাথে আইএনজি হয়, তাহলে সেটা কন্টিনিউয়াস। বাট অ্যাম ইজ আর যদি কোনো বাক্যে মেইন ভার্ব হিসাবে বসে, তাহলে সেগুলো ইনডিফিনিট বা সিম্পল টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা বি ভার্বের সেন্টেন্স, সাবজেক্টের পরে বি ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসছে, বি এর প্রেজেন্ট ফর্মই হচ্ছে অ্যাম ইজ আর, পাস্ট ফর্ম ওয়াজ আর, পাস্ট পার্টিসিপল বিন। হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে অনেকে মনে করে পারফেক্ট টেন্স, বাট না, হ্যাভ হ্যাজ হ্যাড এর পর যদি আরেকটা ভার্ব থাকে, তার পাস্ট পার্টিসিপল থাকে, তাহলে সেটা পারফেক্ট হতে পারে। বাট কোনো বাক্যে যদি হ্যাভ হ্যাজ হ্যাড মেইন ভার্ব হিসাবে বসে, আবারও বলছি, যদি মেইন ভার্ব হিসাবে বসে, তাহলে কিন্তু সেখানে ইনডিফিনিট টেন্স হয়, প্রেজেন্ট ইনডিফিনিট বা পাস্ট ইনডিফিনিট। সো কি বলছে? রাজু এন্ড শোভন আর ভেরি গুড ফ্রেন্ডস ফ্রম দেয়ার স্কুল লাইফ। রাজু এবং শোভন তাদের স্কুল জীবন থেকে খুব ভালো বন্ধু। গল্পটা শোনেন, আপনাদের অনেক ভালো লাগবে, লাস্ট পর্যন্ত শোনেন, খুবই ভালো লাগবে গল্পটা। নাও দে ডু ডিফারেন্ট জবস ইন ডিফারেন্ট সেক্টরস। এখন তারা ভিন্ন চাকরি করে ভিন্ন জায়গায়। কি বলছে? এখন তারা ভিন্ন চাকরি করে ভিন্ন জায়গায়। টুডে, আজ, দে মিট ইচ আদার আফটার 3 ইয়ার্স। আজ তারা একে অন্যের সাথে দেখা করে 3 বছর পর। 3 বছর পর তারা একে অন্যের সাথে আজ দেখা করে। টুডে, আজ, দে মিট, তারা দেখা করে, ইজ আদার, একজন আরেকজনের সাথে। ইজ আদার এটাকে বলা হয় একটা রেসিপ্রোকাল প্রোনাউন। আবারও বলছি, ইংলিশ ল্যাঙ্গুয়েজে দুইটা রেসিপ্রোকাল প্রোনাউন আছে, ইজ আদার এবং অন অ্যানাদার। হ্যাঁ, দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে সম্পর্ক বোঝাতে অন অ্যানাদার বসে, আর দুইজনের ভিতর কোনো সম্পর্ক বোঝাতে ইজ আদার বসে বা ব্যবহৃত হয়।
তো একটু বোঝার চেষ্টা করেন, ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন। দে আর ভেরি হ্যাপি টু মিট ইচ আদার আফটার আ লং পিরিয়ড। তারা খুবই খুশি একে অন্যের সাথে দেখা করে অনেকদিন পর। তাহলে এইটা কোন সেন্টেন্স? এইটা কোন সেন্টেন্স? এটাও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। কোন? প্রেজেন্ট ইনডিফিনিট। আফটার সো মেনি টক্স, কি বলছে দেখেন, অনেক কথা বলার পর। আফটার সো মেনি টক্স, অনেক কথা বলার পর। এইটা কিন্তু কোনো সেন্টেন্স না, এখানে কোনো মেইন ভার্বও নেই। এই টকটাকে দেখলে অনেকে বলতে পারবে ভার্ব, বাট না, এটা একটা নাউন, এটা একটা ফ্রেজাল ওয়ার্ড, এটাকে বলা হয় একটা প্রেপোজিশনাল ফ্রেজ। আবারও বলছি, বাক্যটা এখান থেকে শুরু। রাজু, এটা সাবজেক্ট, সেই মানে বলা, পাস্ট ফ্রম সেইড। রাজু সেইড মানে কি? রাজু বলেছিল, উইথ আ স্মাইল অন হিজ ফেস, তার মুখে একটা হাসি নিয়ে। হাউ ইজ রূপা, রূপা কেমন আছে? কি বলেছিল? রূপা কেমন আছে? শোভন সেইড উইথ আ শাই। এই শাই মানে কি জানেন? দেখেন, রিডিং অ্যানালাইসিস করলে ভোকাবুলারি ডেভেলপমেন্ট হয়। শোভন একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলেছিল, শাই মানে হচ্ছে একটা দীর্ঘ নিঃশ্বাস নেওয়া। তো শোভন একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলেছিল, আই ডোন্ট নো, আমি জানি না, হাউ শি ইজ নাও, সে এখন কেমন আছে। আই উইশ, আমি চাই, শি মে স্টে বেটার দেন আই, সে আমার চেয়ে ভালো থাকুক। আমি চাই সে আমার চেয়ে ভালো থাকুক। বলছে, হোয়াট আর ইউ সেইং, তুমি কি বলছো? তুমি কি বলছো? এটা কোন টেন্স? বা ইংলিশ সেন্টেন্স দেখে টেন্স আইডেন্টিফাই করতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বলছে, ডিডন্ট ইউ ম্যারি হার, তুমি তাকে বিয়ে করনি? তুমি তাকে বিয়ে করনি। বলছে, আই অলওয়েজ লাইক টু ম্যারি হার, বাট ফাইনালি শি ডিডন্ট ম্যারি মি, আমি সর্বদা তাকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু অবশেষে সে আমাকে বিয়ে করেনি। আমি সর্বদা তাকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু অবশেষে সে আমাকে বিয়ে করেনি। দেখছেন, এখানে লাইকের মানে আমরা জানি পছন্দ করা, কিন্তু লাইকের মানে শুধু পছন্দ করা না, মনে রাখবেন লাইকের মানে কিন্তু চাওয়াও হয়। এই চাওয়া অর্থে যে ইংলিশে কতগুলো ভার্ব আছে, এর উপর আমার আলাদা একটা ক্লাস আছে। হোপ মানে চাওয়া, লাইক মানে চাওয়া, উইশ মানে চাওয়া, ডিজায়ার মানে চাওয়া, উড লাইক টু মানে চাওয়া, ওয়ান্ট মানে চাওয়া। বুঝছেন? এবার দেখেন, টু ম্যারি, ম্যারি মানে বিয়ে করা, টু ম্যারি মানে বিয়ে করতে, এটা হচ্ছে ইনফিনিটিভ, টু প্লাস বিয়ন্ড। বাট ফাইনালি শি ডিডন্ট ম্যারি মি, কিন্তু অবশেষে সে আমাকে বিয়ে করেনি। আপনারা একটু বলেন তো, আমি যদি বলতাম যে সে আমাকে বিয়ে করেছিল, তাহলে ইংলিশটা কি হতো? এনিওয়ান ক্যান সে দ্যাট? যদি বলতাম সে আমাকে বিয়ে করেছিল, তাহলে ইংলিশটা কি হতো? কে বলতে পারবে? Very clear. He was married me. না, He ওয়ান্স was ম্যারি না। married. এই দেখেন, পাস্ট টেন্স মানেই আপনারা মনে করেন কি? দেখেন, এটা এটা সব থেকে বড় একটা ভুল ধারণা। মোস্ট অফ দ্য স্টুডেন্ট, এটা আমি আগেও কোন একটা ক্লাসে বলেছি, মোস্ট অফ দ্য স্টুডেন্টস পাস্ট টেন্স মানেই মনে করে কি, যে ওয়াজ এর ব্যবহার করতে হবে, ডিড এর ব্যবহার করতে হবে। নো, এই ইন্টেনশন থেকে বের হয়ে আসেন। পাস্ট টেন্স মানে ওয়াজ বা ডিড এর ব্যবহার না। পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনিট টেন্স মানে মেইন ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হয়, প্রিন্সিপাল ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হয়, ভি টু। এই ব্যবহারটা যদি আপনারা না করতে পারেন, না বোঝেন, না জানেন, তাহলে কখনোই ল্যাঙ্গুয়েজকে ডেভেলপ করতে পারবেন না। পাস্ট টেন্স রিলেটেড যে কোনো সেন্টেন্স আপনারা করতে গেলে প্রবলেম ফেস করবেন। তো আমি সকলকে অনুরোধ করব, আপনারা প্রত্যেকে পাস্ট টেন্সের ব্যবহারটা খুব ভালোভাবে শিখবেন। এটা আমি টেন্সের ক্লাসেও বলেছিলাম। দেখেন, বলছে, আই ক্যান্ট বিলিভ, আমি বিশ্বাস করতে পারছি না। শি সেড মি সেভারাল টাইমস, সে আমাকে অনেকবার বলেছিল, শি লাভস ইউ মোর দ্যান এনিওয়ান ইন দ্য ওয়ার্ল্ড, সে পৃথিবীর যে কারো চেয়ে তোমাকে অনেক বেশি ভালোবাসে। শি অলসো সেড মি দিস টক্স থাউজেন্ড টাইমস, সে কথাগুলো আমাকে হাজারবার বলেছিল, হাজারবার বলেছিল। ইট সিমস টু মি, এটা আমার কাছে মনে হয়, শি সেইড দিস টক্স উইদাউট নোয়িং হোয়াট লাভ ইজ অর শি লাইড, সে এই কথাগুলো বলেছিল না জেনে ভালোবাসা কি, অথবা সে মিথ্যা বলেছিল, অথবা সে মিথ্যা বলেছিল। আমার কথাটা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন, ভালোভাবে ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন। সেটা হচ্ছে কি, শোভন এবং রাজু দুইজনের ভিতর একটা কনভারসেশন বা কথোপকথন হচ্ছে। তো শোভন রাজ রাজু শোভনের কাছে তার গার্লফ্রেন্ড সম্পর্কে জানতে চাইলো। তো শোভন তাকে এই কথাগুলো বললো। এবার দেখেন কি বলছে, দেখেন কি বলছে, হার ইনোসেন্ট লুকিং ফেস, হার ইনোসেন্ট লুকিং ফেস, অর্থাৎ তার নিরীহ চেহারাটা,
তার নিরীহ চেহারাটা ইজ স্টিল ফ্লোটিং ইন ফ্রন্ট অফ মাই আইস, মানে কি আমার চোখের সামনে এখনো ভাসছে। এটা কোন টেন্স? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ইজ এটা অক্সিলারি ভার্ব, স্টিল এটা একটা অ্যাডভার্ব, ফ্লোটিং এটা মেইন ভার্ব। ইট ইজ হার্ড টু বিলিভ, এটা বিশ্বাস করা কঠিন। অ্যান ইনোসেন্ট লুকিং গার্ল লাইক হার মে লাই, মানে কি বলেন তো অর্থটা কি? আমরা অনেকেই রিডিং পড়তে পারি বাট অ্যাকচুয়াল বাংলা অর্থটা বের করতে পারি না। বলছে এটা বিশ্বাস করা কঠিন যে তার মতো একটা নিরীহ মেয়ে মিথ্যা বলতে পারে, মে লাই। শোভন সেইড, আই বিলিভড হার, আমি তাকে বিশ্বাস করেছিলাম। দেখছেন এখানে কিন্তু ওয়াজ, ডিড এগুলো না, মেইন ভার্বের পাস্ট ফর্ম। আই ড্রিমড উইথ হার আ লট, আমি তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম। এখানে এই ড্রিম শব্দটা ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। আমি তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম, বাট মাই ড্রিমস ডিডন্ট কাম ট্রু, কিন্তু আমার স্বপ্ন সত্য হয়নি। আমার স্বপ্ন সত্য হয়নি। মাই ড্রিমস ডিডন্ট কাম ট্রু, আমার স্বপ্ন সত্য হয়নি। এইখানে ড্রিমটা নাউন হিসাবে আছে। বলেন তো আমি যদি বলতাম আমার স্বপ্ন সত্য হয়েছিল, তাহলে ইংলিশ কি হতো? কে বলতে পারবেন? আমার স্বপ্নটা সত্য হয়েছিল, তাহলে ইংলিশটা কি হতো? হু ক্যান সে দ্যাট? My dream really, হ্যাঁ, কি হতো? কে বলতে my পারবেন? dream really, আমার স্বপ্ন সত্য। my dreams did come true. এই দেখেন, ডিড কাম ট্রু না, এরকম My হবে না। dreams যারা did এই ধরনের কথাগুলো বলেন, আপনারা ভালোভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখবেন, ভালোভাবে টেন্স প্র্যাকটিস করবেন, না হলে মনে রাখবেন সারা জীবন দুর্বলতা থেকে যাবে। সারা জীবন দুর্বলতা থেকে যাবে, কখনো ওভারকাম করতে পারবেন না। পাস্ট টেন্স মানে মেইন ভার্বের পাস্ট ফর্ম ব্যবহৃত হয়, নট ডিড। ডিড হয় নেগেটিভ বা ইন্ট্রোগেটিভে, অ্যাফার্মেটিভে ভি টু, জাস্ট ভি টু। আমার স্বপ্ন সত্য হয়েছিল, মাই ড্রিমস কেম ট্রু, জাস্ট কেম ট্রু। ডিডন্ট কাম এটা অ্যাফার্মেটিভ হচ্ছে খেইম, শুধু খেইম আর কিছুই না। রাজু সেইড, রাজু বলল, ওয়াই ডিড শি ডু লাইক দ্যাট, কেন সে এমনটা করলো? কেন সে এমনটা করলো? বলছে আই ডোন্ট নো ওয়াই, আমি জানি না কেন। রাজু সেইড, রাজু বলল, ওয়ার শি ইজ নাও, সে এখন কোথায়? সে এখন কোথায়? শোভন সেইড, শোভন বলল, শি ম্যারিড দ্য অনলি সান অফ দ্য রিচেস্ট ম্যান অফ আওয়ার ভিলেজ, সে আমাদের গ্রামের একমাত্র ধনী লোকের ছেলেকে বিয়ে করেছে। হিজ নেম ইজ রবি, ইউ নো হিম, তার নাম রবি, তুমি তাকে চেনো। ওয়াই ডিডেন্ট ইউ ট্রাই টু স্টপ হার, এটা কিসের স্ট্রাকচার জানেন? পাস্ট ইনডিফিনিট টেন্সের ডাবল ইউএইচ ওয়ার্ড যুক্ত নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। রাজু শোভনকে বলছে, সে যে গ্রামের ধনী লোকের ছেলেকে বিয়ে করলো, তা কেন তুমি তাকে থামানোর চেষ্টা করলে না? ওয়াই ডিডেন্ট ইউ ট্রাই টু স্টপ হার। বলছে আওয়ার রিলেশনশিপ ওয়াজ গোয়িং ওয়েল, কোন টেন্স এটা বলেন তো? সেন্টেন্স দেখে টেন্স আইডেন্টিফাই করা শিখতে হবে। এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমাদের সম্পর্কটা ভালো যাচ্ছিল, আওয়ার রিলেশনশিপ ওয়াজ গোয়িং ওয়েল। সাডেনলি, হঠাৎ করে, শি রিডিউস টকিং টু মি ওভার মোবাইল ফোন, সে আমার সাথে মোবাইলে কথা বলা কমিয়ে দিয়েছিল। হঠাৎ করে, শি রিডিউস টকিং টু মি ওভার মোবাইল ফোন, সে আমার সাথে মোবাইলে কথা বলা কমিয়ে দিয়েছিল। শি অলসো রিডিউসড মিটিং মি, সে আমার সাথে দেখা করাও কমিয়ে দিয়েছিল। শি অলসো রিডিউসড মিটিং মি, সে আমার সাথে দেখা করাও কমিয়ে দিয়েছিল। আই ডাউটেড সামথিং রং। এই যে টকিং, মিটিং, এগুলোকে দেখে আপনাদের ভার্ব মনে হচ্ছে না, বাট এগুলো কিন্তু ভার্ব না। এগুলো কি জানেন? নন ফাইনাইট ভার্ব। এগুলো কি জানেন? জেরান্ড। এগুলো কি জানেন? পার্টস অফ স্পিচ হিসাবে এগুলো হচ্ছে নাউন, নাথিং এলস। অর্থাৎ সে কমিয়ে দিয়েছিল, এই টকিং মানে জাস্ট কথা বলা, সে কমিয়ে দিয়েছিল দেখা করা, দেখা করছে, কথা বলছে, এরকম কোনো কিছু না। অর্থাৎ এই টকিং শব্দটা, এই মিটিং শব্দটা কোনো অ্যাকশন দিচ্ছে না, কোনো কাজ করা বোঝাচ্ছে না। আপনি যখন একটা প্যাসেজ রিডিং করবেন, যদি পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে সক্ষম না হন, বিশ্বাস করেন বাংলা অর্থ জানলেও, শব্দ অর্থ জানলেও ওই বাক্যের অ্যাকচুয়াল মিনিং, সেন্স বা অর্থ বুঝতে পারবেন না। এটা আমি আপনাকে সেকেন্ড ফ্রি লাইফ ক্লাসে বলেছিলাম। তাহলে পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করা কতটা গুরুত্বপূর্ণ আপনি ভেবে দেখেন। সে কি বলছে? আই ডাউটেড সামথিং রং, আমি সন্দেহ করেছিলাম কোন একটা ভুল হচ্ছে। এন্ড আই আস্কড হার, আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, হোয়াটস রং উইথ ইউ, তোমার সমস্যা কি? শি সেড এভরিথিং ইজ অল রাইট, সে বলেছিল সবকিছু ঠিক আছে। কিপিং হ্যান্ড অন শোভন শোল্ডার, বলছে শোভনের কাঁধে, শোল্ডার, শোভনের কাঁধে হাত রেখে রাজু লুকড অ্যাট হিজ আইস, রাজু তার চোখের দিকে তাকালো। দেখছেন বাংলাটা কি বলছি? অ্যাকচুয়াল বাংলা বলতে হবে, পাস্ট টেন্স এটা। রাজু তার চোখের দিকে তাকালো, টিয়ার্স ট্রিকলড ফ্রম হিজ আইস, তার চোখ দিয়ে অশ্রু বেয়ে পড়ছিল। এই যে সেন্টেন্স গুলো আমি বলছি না, আপনি একবার ভেবে দেখেন, ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে
আপনাকে এই প্র্যাকটিক্যাল জায়গায় আসতে হবে কিনা, আপনারা আরো 5জন টিচারের ক্লাস দেখে আসেন, ক্লাস করে আসেন, তারা কি শেখায় আর আমার টপিকগুলো কেমন কোন ধরনের, আপনারা যদি পার্থক্য করার চেষ্টা করেন বুঝবেন। আমার ক্লাসগুলো কারা বোঝে জানেন? যারা 2 জায়গা 3 জায়গা 4 জায়গা থেকে ক্লাস করে আসছে, শিখে আসছে, বিভিন্ন কোর্স করে আসছে, ফেইল্ড হয়েছে, শিখতে পারেনি, তারা আসলে বুঝতে পারে যে না এটা ল্যাঙ্গুয়েজ। বাট যারা একদমই নতুন তারা হয়তো ভাববে যে কি হিজিবিজি পড়াচ্ছে, কি দেখাচ্ছে। বাট প্র্যাকটিক্যাল জায়গায় যদি আপনি না আসেন, রিয়েল অবজেক্টের উপর যদি ফলো না করেন, ডেভেলপ করতে পারবেন না। আমার কাছে আসছে, রেকর্ড আছে, সর্বোচ্চ একজন ঢাকার একটা গার্মেন্টস এর মালিক পূর্ণিমা নাম 97,000 টাকা খরচ করছে আইএলটিএস পরীক্ষা এবং এই ল্যাঙ্গুয়েজ শেখার পিছনে। আমাকে সে বলছে আমার কাছে এই 2,000 টাকার কোর্স করে সে এখন ইউএসএ তে সেটেল আছে, আমাকে কিছুদিন আগে কল দিছিল। আর একটা রেকর্ড আছে, সর্বোচ্চ সে খরচ করছিল 57, 57 না, কত যেন বলছিল, 45,000 টাকা সম্ভবত, খুব সম্ভবত 45,000 টাকা খরচ করছিল। তারপরেও সে ল্যাঙ্গুয়েজটা শিখতে পারেনি, শুধু এই শেখার পিছনে বিভিন্ন টিচারের কাছে। তারপর আমার এই কোর্স করে সে 6.5 তুলছে আইএলটিএস এ। এটা আমার এখানে আছে, এই ভিডিও দেওয়া আছে, রেকর্ড আছে, আমি আপনাকে দেখাবো, তার স্পিকিং এর রেকর্ডও আছে, আমার এই ইসে আছে, ডেস্কটপে রেকর্ড আছে। তো আমি সেভাবেই শেখাই প্রত্যেকটা স্টুডেন্টকে, এটা আমি মুখে বলছি না, আমি দেখাবানি আপনাকে, ভিডিও আছে। তো আ- আপনারা যারা এই ক্লাসগুলো করে যাচ্ছেন না, সবাই হয়তো পেইড কোর্সে আসবেন না, আসবেন, আসবেন না। তো আপনার মনে থাকবে আমার কথা, যদি আপনি আমাকে পজিটিভ মাইন্ডে নিতে পারেন। ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে এইভাবে রিয়েল অবজেক্টের উপর ডিপেন্ড করে শিখতে হয়, প্র্যাকটিক্যাল লাইফের সাথে কানেক্ট করে শিখতে হয়, প্লেজারের সাথে, আনন্দের সাথে শিখতে হয়, তাহলে ভাষাটাকে আসলে ডেভেলপ করা যায়। এরপর দেখেন কি বলছেন। রাজু সেইড উইথ টিয়ার্স ইন আইস, রাজু তার চোখে পানি নিয়ে বলল, বাট শি কন্টিনিউড টু বি চেঞ্জড, সে পরিবর্তন হতেই থাকলো। ইট ওয়াজ ভেরি পেইনফুল টু টেক হার চেঞ্জেস ইজিলি, এটা খুবই যন্ত্রণাদায়ক ছিল তার এই পরিবর্তনটা মেনে নাও। এটা রাজু হবে না, এটা শোভন হবে। শোভন ওয়াজ ওয়েপিং, শোভন কাঁদতেছিল। রাজু ট্রাইড টু কনসোল শোভন, কনসোল মানে কি জানেন? সান্ত্বনা দেওয়া। রাজু শোভনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল, বাট নো কনসোলেশন ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ এনাফ টু রিমুভ হিজ পেইন, কিন্তু পৃথিবীতে কোনো সান্ত্বনাই যথেষ্ট ছিল না তার কষ্টটা দূর করার মতো। শোভন সেইড উইথ টিয়ার্স অন হিজ আইস, শোভন তার চোখে পানি নিয়ে বলল, আই ওয়াজ ওয়েটিং ফর গেটিং হার ব্যাক অ্যাজ লাইক অ্যাজ শি ওয়াজ ইন আর্লিয়ার ডেজ। কোন টেন্স জানেন? পাস্ট কন্টিনিউয়াস। কি বলছে? আমি তার ফিরে আসার অপেক্ষা করছিলাম যেমনটা সে আগের দিনগুলোতে ছিল। বলেন তো অর্থ কি বললাম? আমি তার ফিরে আসার অপেক্ষা করছিলাম যেমনটা সে আগের দিনগুলোতে ছিল। এই জায়গা থেকে কিভাবে স্পিকিং ডেভেলপ করা যায় সেটাও আমি দেখাবো, জাস্ট একটু ওয়েট করেন। বলছে ডিড শি কাম ব্যাক নো মোর, অর্থ কি জানেন? সে কি আর কখনোই ফিরে আসেনি। ডিড শি কাম ব্যাক নো মোর, সে কি আর কখনোই ফিরে আসেনি। বলছে শি কেম ব্যাক অন ডে, সে একদিন এসেছিল। দেখছেন ওই যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলে কি হয়? কামের পাস্ট ফর্ম কেম হয়। শি স্যাট বিসাইড মি টাচিং মাই বডি, সিট থেকে স্যাট, এই যে ভার্ব গুলোকে আইডেন্টিফাই করে শিখতে হবে। সে আমার পাশে বসেছিল আমার বডিতে টাচ করে। আমি সেই শুরু থেকে বলে আসছি কেন আমরা ইংলিশ পারি না, ভার্বকে সঠিকভাবে ব্যবহার করতে পারি না। আই লস্ট মাইসেলফ ইন জয়, এর মানে কি জানেন? আমি আনন্দে নিজেকে হারিয়ে ফেলেছিলাম, মানে আমি আনন্দে আত্মহারা হয়ে গেছিলাম। কবে? যেদিন রূপা আমার কাছে এসেছিল, আমার পাশে বসেছিল, আমার বডিতে টাচ করে। আই গট দ্য মোস্ট প্রিসিয়াস থিংস ইন দ্য ওয়ার্ল্ড, আমি পৃথিবীর সব থেকে মূল্যবান বস্তুটি পেয়েছিলাম। আই ফেল্ট লাইক দ্যাট আই গট ব্যাক মাই লস্ট ড্রিমস, আমি এমনটা অনুভব করেছিলাম যে, এফ ডাবল এল ফিল, এর পাস্ট ফর্ম হচ্ছে ফেল্ট, আমি এমনটা অনুভব করেছিলাম যে আমি আমার হারানো স্বপ্নগুলোকে ফিরে পেয়েছি। বলছে হোয়াট ডিড শি সে, সে কি বলেছিল? বলছে শি সেইড, সে বলেছিল, অ্যান আনএমপ্লয়েড বয় লাইক ইউ মে বি লাভ বাট মে নট বি ম্যারিড। দেখছেন এটা কিসের স্ট্রাকচার জানেন? এটা হচ্ছে মডালের প্যাসিভের স্ট্রাকচার। গত ক্লাসে আপনাদের মডেল করাইছিলাম না? ওইখানে প্যাসিভের স্ট্রাকচার কি ছিল জানেন? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এর পরে বি প্লাস ভি থ্রি। বলছে যে রূপা বলেছিল তোমার মতো একটা বেকার ছেলেকে ভালোবাসা যেতে পারে, মেবি লাভ বাট মে নট বি ম্যারিড, বিয়ে করা যেতে পারে না। অনলি লাভ ক্যান নট মেক আ কাপল হ্যাপি, শুধুমাত্র ভালোবাসা একটা দাম্পত্যকে সুখী করতে পারে না। বিকজ লাভ ক্যান নট বি ইটেন, লাভ ক্যান নট
নট বি ওর্ন। ভালোবাসা খাওয়া যায় না, ভালোবাসা পড়া যায় না। ওয়ার থেকে ওর্ন মানে পরিধান করা। আই ওয়াজ গ্রোন আপ ইন আ পুয়ার ফ্যামিলি। আমি একটা গরিব পরিবার থেকে বেড়ে উঠেছি। আই নো হাউ ক্রুয়েল অ্যান্ড হিডিয়াস পভার্টি ইজ। আমি জানি দারিদ্রতা কত কঠিন এবং নিষ্ঠুর। দ্যাটস ওয়াই আই ডিসাইডেড টু ম্যারি আ রিচ ম্যান। এ কারণে আমি একটা ধনী লোকের ছেলেকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। বলছে হোয়াট ডিড ইউ সে টু হার? তুমি তাকে কি বলেছিলে? বলছে আই হ্যাড মেনি থিংস টু সে হার। আমার তাকে বলার অনেক কিছু ছিল, বাট আই কুড নট সে হার এনিথিং। আমি তাকে কিছুই বলতে পারিনি। টিয়ার্স ট্রিকলড ফ্রম মাই আইস। আমার চোখ দিয়ে অশ্রু বেয়ে পড়ছিল। বলছে ওয়াই ডিডেন্ট শি থিঙ্ক অ্যাবাউট দিস থিংস বিফোর ফলিং ইন লাভ উইথ ইউ? কি বলছে এইটার মানে কি জানেন? কেন সে এই বিষয়গুলো ভাবেনি তোমার সাথে ভালোবাসার আগে, তোমার প্রেমে পড়ার আগে? ওয়াই ডিডেন্ট শি থিঙ্ক অ্যাবাউট দিস থিংস বিফোর ফলিং ইন লাভ উইথ ইউ? বলছে সে নিউ, সে জানতো ইউ আর অ্যান আনএমপ্লয়েড বয়, তুমি একটা বেকার ছেলে, বিফোর ফলিং ইন লাভ উইথ ইউ। আফটার হ্যাভিং আ রিলেশনশিপ ফর 5 ইয়ার্স, বলছে 5 বছর ধরে একটা সম্পর্ক থাকার পর, শি ক্যানট সে লাইক দ্যাট, সে এমনটা বলতে পারে না। শোভন বলছে আই সেড টু হার নাথিং। আমি তাকে কিছুই বলিনি। কামিং হোম, বাড়ি এসে, আই ক্রাইড টু মাচ। দেখেন, ক্রাই থেকে ক্রাইড, আমি অনেক কেঁদেছিলাম। বাট সেইড নাথিং টু এনিওয়ান, কিন্তু কাউকেই কিছু বলিনি। আই গেস শি ইজন্ট হ্যাপি। আমি মনে করি সে সুখী নেই। বলছে হাউ ডু ইউ নো দ্যাট? তুমি কিভাবে সেটা জানো? সে চিটেড ইউ, সে তোমার সাথে প্রতারণা করেছে। আর চিট নেভার বি হ্যাপি, একজন প্রতারক কখনো সুখী হতে পারে না। শি ক্যান বি এসকেপ ফ্রম আ ম্যান, সে একজন মানুষের থেকে পলায়ন করতে পারে, বাট গড মাস্ট পানিশ হার, সৃষ্টিকর্তা অবশ্যই তাকে শাস্তি দিবে। বলছে আই নেভার কার্স হার, আমি তাকে অভিশাপ দেই না। আই অলওয়েজ প্রে দ্যাট শি মে বি হ্যাপি, আমি সর্বদা প্রার্থনা করি যে সে সুখে থাকুক। বলছে ডিডেন্ট ইউ ম্যারি? তুমি বিয়ে করনি? নো, স্টিল আই ম্যারিড নো ওয়ান, আমি এখনো কাউকে বিয়ে করিনি। মাই প্যারেন্টস আর লুকিং আ ব্রাইট ফর মি, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আই থিঙ্ক ইউ শুড ম্যারি সুন, মডেলের সেন্টেন্স। আমি মনে করি তোমার দ্রুত বিয়ে করা উচিত। বলছে ইয়েস আই শুড। হ্যাঁ, এটা ইয়ে বলছে, রাজু বলছে, সরি শোভন বলছে। বাট আই হ্যাভ লস্ট মাই বিলিভ ইন গার্লস, কিন্তু আমি মেয়েদের প্রতি বিশ্বাস হারিয়েছি। কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বলছে অল গার্লস আর নট লাইক হার, সব মেয়ে তার মতো নয়। স্টিল দেয়ার ইজ সামন ইন দ্য ওয়ার্ল্ড হু অনার্স ট্রু লাভ। পৃথিবীতে এমনও কেউ কেউ আছে যারা সত্যিকারের ভালোবাসাকে সম্মান করে। হু অনার্স ট্রু লাভ। Yes, I believe that. What about you? Did you marry? Yes, I did. Shobhan said, say something about her. রাজু তার বউয়ের সম্পর্কে, তার ওয়াইফের সম্পর্কে বলছে শি ইজ ভেরি সিম্পল গার্ল, সে খুবই সরল মেয়ে, বাট হার সিম্পলিসিটি মেড হার গর্জিয়াস, তার সরলতা তাকে অনেক সুন্দর করে তোলে। হাউ ডাজ শি লুক অ্যাট, সে দেখতে কেমন? নট সো মাচ বিউটিফুল, এখানে ডাস কেন হলো? শি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই জন্য। সো নট সো মাচ বিউটিফুল, খুব সুন্দর নয়, বাট শি হ্যাজ আ ভেরি বিউটিফুল মাইন্ড, কিন্তু তার খুব সুন্দর একটা মন আছে। বলছে বিউটি অফ মাইন্ড ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান বিউটি অফ ফেস, মুখের সৌন্দর্যের থেকে মনের সৌন্দর্যটা বেশি গুরুত্বপূর্ণ, তাই নয় কি? Yes, yes, you are right. Her beautiful mind loves me more than anything in the world. তার সুন্দর মন পৃথিবীর যে কোনো কিছুর থেকে আমাকে বেশি ভালোবাসে। বলছে ইউ আর আ ভেরি গুড পারসন, ইউ ডিজার্ভ সাচ আ ওয়াইফ। রাজু সেইড অ্যাজ আ পারসন ইউ আর বেটার দ্যান আই, মানুষ হিসাবে তুমি আমার চেয়ে ভালো। আই হোপ ইউ উইল হ্যাভ আ দ্যান আই, আমি মনে করি তুমি আমার চেয়ে ভালো কাউকে পাবে। বলছে প্রে লাইক দ্যাট, তেমনটা প্রার্থনা করো। আই হোপ ইউর প্রেয়ার উইল বি গ্রান্টেড, আশা করি তোমার প্রার্থনা মঞ্জুর হবে। দ্য মোবাইল অফ রাজু ওয়াজ রিঙ্গিং, কোন টেন্স? পাস্ট কন্টিনিউয়াস। রাজুর মোবাইলটা বাজতেছিল। লুকিং এট দ্য মোবাইল স্ক্রিন, মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে রাজু সেইড, রাজু বলল আই হ্যাভ টু লিভ নাও ডিয়ার ফ্রেন্ড, আমার এখন যেতে হবে বন্ধু। মাই ওয়াইফ ইজ ওয়েটিং ফর মি, আমার ওয়াইফ আমার জন্য অপেক্ষা করছে। শোভন সেইড উইথ আ স্মাইল অন হিজ ফেস, শোভন তার মুখে একটা হাসি নিয়ে বলল ওকে গো, আচ্ছা যাও। আই উইশ ইউ বেস্ট অফ লাক ইন এভরি ওয়াক অফ লাইফ, জীবনের প্রতিটি ধাপে আমি তোমার শুভকামনা জানাই। রাজু স্টুড আপ, এই স্টুড কার থেকে আসে বলতে পারেন? স্টার্ন থেকে আসে স্টুড, এই ফর্ম বুঝতে হবে। রাজু উঠে দাঁড়ালো, স্টুড আপ মানে কি? উঠে দাঁড়ালো। অ্যান্ড ওয়াক টু দ্য ওয়ে অফ হিজ হোম, এবং তার বাড়ির দিকে হাঁটা শুরু করলো। শোভন স্টার্টেড অ্যাট হিজ ওয়াকিং ওয়ে অ্যাজ লং অ্যাজ ক্যান বি সিন, শোভনও তার হাঁটা শুরু করলো
যত দূর পর্যন্ত দেখা যেতে পারে। সো এই হচ্ছে একটা গল্প। এখন এই যে গল্পটা, এরকম অনেক গল্প আছে। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আপনি নিজে যদি 10টা গল্প প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করতে পারেন, আপনি নিজে প্র্যাকটিস করবেন, মোবাইলে রেকর্ড করবেন, মোবাইলে ভয়েস রেকর্ড করবেন, আপনি জোরে জোরে রিডিং করবেন, বাংলা বলবেন, টেন্স আইডেন্টিফাই করবেন, রেকর্ড করে আমাকে পাঠাবেন। ভুল হলে আমি ধরাই দিব। আপনি কেন এই ভাষা শিখতে পারবেন না বলেন? ভাষা শিখবেন আনন্দের সাথে, প্লেজারের সাথে। এইবার এইখান থেকে কিভাবে স্পিকিং ডেভেলপ করা যায় জানেন? এই গল্পগুলো তো খুবই রিয়েলিস্টিক, তাই না? অনেক সুন্দর না গল্পটা? আপনারা যারা শুনছেন, বলেন তো গল্পটা ভালো না? মানে একবার শুনলে তো মনে থাকার কথা, বাংলায়, নট ইন ইংলিশ। আপনারা তো বুঝতে পারছেন স্যার যে আমি অনেক কি বললাম। হ্যাঁ, সুন্দর না? মনে থাকার কথা না? মনে থাকার কথা। তাহলে যদি আপনি একবার, দুইবার, তিনবার, চারবার গল্পটা পড়েন এবং আপনার যদি এটা মনে থাকে, এরপর আপনি কি করবেন জানেন? এটাকে একটা সামারি করার চেষ্টা করবেন। এই গল্পগুলো আমি আমার পেইড কোর্সে কিন্তু শুরুতে পড়াই না, 1 মাস 1.5 মাস ক্লাস নেওয়ার পর প্র্যাকটিক্যাল প্র্যাকটিসের জন্য আমি এগুলো পড়াই, প্র্যাকটিক্যাল প্র্যাকটিসের জন্য। অর্থাৎ আপনার যখন টেন্স, মডাল, সেমি মডাল, এই সমস্ত ফাংশন, এদের নেগেটিভ ইন্টারোগেটিভ সম্পর্কে একদম ডিটেলস অ্যান্ড ক্লিয়ার কনসেপ্ট আসবে, তারপর তাহলে কি হবে? আপনি এই গল্পটা পড়বেন, বুঝবেন, বোঝার পর আমি মনে করেন এই গল্পটা একদম ঢেকে দিলাম, গল্প নেই। এবার আমি আপনাকে বললাম কি, ওই গল্পটা তো আপনি 2 বার 3 বার পড়লেন, এবার ওইটার একটা সামারি আপনি করেন। ওইটাকে আপনি থার্ড পারসন ন্যারেটিভে আপনি নিজের মতো করে ন্যারেট করেন বা ডেসক্রাইব করেন, SUMMARY, একটা সামারি করেন। মনে করেন গল্পটা আপনি শুনলেন বা গল্পটা আপনি রিডিং করলেন, করার পর আপনার কোনো বন্ধুকে আপনি এই গল্পটা শোনাবেন। আপনার কোনো একটা বন্ধুকে আপনি গল্পটা শোনাবেন, থার্ড পারসন ভিউতে আপনি গল্পটাকে আপনাকে ইংলিশে ডেসক্রাইব করতে হবে। পারবেন? আপনার মনে যা আছে, যতটুকু মনে আছে, ওই গল্পটাকে আপনি ততটুকু আরেকজনকে শোনান। এখন আমি আপনাকে শোনাচ্ছি যে এই, আমি না একটা গল্প পড়েছি। আই হ্যাভ রেড আ স্টোরি ইয়েস্টারডে, অর জাস্ট নাও। আমি এইমাত্র একটা গল্প পড়েছি। দ্য স্টোরি ওয়াজ অ্যাবাউট লাভ বিটুইন শোভন অ্যান্ড রূপা। আই মিন, আই ক্যান সে দ্যাট there was a love story. In that story, ওই গল্পতে রাজু অ্যান্ড শোভন ওয়ার ভেরি গুড ফ্রেন্ডস। রাজু এবং শোভন ছিল খুব ভালো বন্ধু। They were in different place for job purpose. After that, one day, Raju met Shobhan and asked about his girlfriend Rupa. Shobhan said that Rupa didn't marry him. She married the only son of the richest man of their village. After that, Raju asked to Shobhan, why didn't you marry her? Shobhan said that I like to marry her, but she betrayed with me. সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। She said me, only love cannot make a couple happy. For that reason, she married the only son of the richest man of our village. এই যে, মানে আমার মনে যা আসছে, কয়েকটা সেন্টেন্স আসছে, আমি আমার মতো করে বললাম। এইভাবে যদি আপনি বলতে পারেন, আপনার ব্রেইনের টেন্সটাকে ক্যাপচার করে, ভার্বের ফর্মটাকে ক্যাপচার করে, ভেবে দেখেন তো আপনার স্পিকিং এর ডেভেলপমেন্ট আসে কিনা, হয় কিনা। ওইখানে যা লেখা আছে ওইটা না, আপনি আপনার মতো করে একটা গল্প শোনাবেন ইংলিশে, পারা যায়? দ্যাট ইজ দ্য রিয়েল স্টোরি। আমরা ইংলিশে কথা বলতে পারি না কেন? অনেকে প্র্যাকটিস করে কি জানেন? ইংরেজি প্র্যাকটিস করার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হয়েছে, জয়েন করেন। কি করে? হাই, একজন লিখছে হাই, একজন লিখছে হ্যালো, হাউ আর ইউ, আই এম ফাইন, হোয়াট ডু ইউ ডু, হোয়াট অ্যাবাউট ইউ, হোয়াট কাইন্ডস অফ ফুড ডু ইউ লাইক মোস্ট, হোয়াট ইজ ইউর ফেভারিট ফুটবল টিম। এই কথাগুলো বলছে, একজন চলে আসছে, আবার একজন আসলে সেও হাই হ্যালো দিচ্ছে। এইভাবে কি ভাষার ডেভেলপমেন্ট সম্ভব? টেক্সট করে, চ্যাট করে, বা আপনি যদি কারোর সাথে ফ্রিতে ওই স্পিকিংও প্র্যাকটিস করেন, মানে র্যান্ডমলি কোনো টপিকের উপর বেসড না করে, আবারও বলছি, র্যান্ডমলি কোনো টপিকের উপর বেসড না করে ওই নাম পরিচয় যদি জিজ্ঞাসা করেন, সারা জীবন ওই করতে থাকবেন। ওই রকম করতে থাকলে অনেকেই আছেন যে এই স্পিকিং প্রচুর প্র্যাকটিস করার কারণে ফ্লুয়েন্সি আসছে,
মনে করেন আপনি এইভাবে এইভাবে প্র্যাকটিস করেন, হাই ব্রো, হ্যালো, হাউ আর ইউ, হোয়াট ডু ইউ ডু, হোয়াট আর ইউ ডুইং নাও, ওয়ার আর ইউ ফ্রম, হোয়াট কাইন্ডস অফ ফুড ডু ইউ লাইক মোস্ট। এই ধরনের কথাগুলো, কমন কথাগুলো আপনি তার সাথে বা আরেকজনের সাথে বা আরেকজনের সাথে বা আরেকজনের সাথে রেগুলার প্র্যাকটিস করেন। এতে আপনার লাভ হবে কি, যখনই সে একটা প্র্যাকটিক্যাল আইএলটিএস এক্সাম ফেস করতে যায়, একটা স্পিকিং টেস্ট ফেস করতে যায়, নতুন কোনো টপিকের উপর তার কথা বলতে হয়, একটু ডিপ অ্যানালাইসিস করতে বলা হয়, সে আর পারে না, কারণ তার তো নতুন ভোকাবুলারি জানা নেই। বাট আপনি যখন নতুন নতুন এই ধরনের প্যাসেজ গুলো অ্যানালাইসিস করবেন, নতুন ভোকাবুলারি জানবেন, নতুন সেন্টেন্স স্ট্রাকচার জানবেন, টেন্স সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট চলে আসবে, আপনি নতুন নতুন থিমের উপর কথা বলবেন, যেটা আপনার ভাষার ডেভেলপমেন্টের জন্য সব থেকে ইফেক্টিভ এবং ইম্পর্টেন্ট হবে। আমি আমার প্রত্যেকটা স্টুডেন্টকে সেভাবে শেখাই। আপনাদের সবার জন্য শুভকামনা থাকলো। যদি সম্ভব হয় পেইড কোর্সে আসার চেষ্টা করবেন, এতটুকু বলতে পারি। আই উইল টেক ইউর ফুল রেসপন্সিবিলিটি, উইদিন ভেরি শর্ট টাইম ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। কারণ ফ্রিতে অ্যাকচুয়াল ডেভেলপমেন্টটা করা যায় না, অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট আসে না। 2,000 টাকা কোর্স ফি, যারা পারবেন একবারে দিবেন, যারা পারবেন না 1,000 টাকা অ্যাডভান্স করে শুরু করতে পারবেন। আগামীকাল থেকেই শুরু হবে। শুরু থেকে করলে ধারাবাহিকভাবে সবকিছু বুঝতে পারবেন। অনেকে 4 দিন 5 দিন 10 দিন পরে শুরু হয়তো ভর্তি হয় হতে চায়, তখন কিন্তু ওই মানে ধারাবাহিকতাটা বজায় থাকবে না। এই জন্য বলছি, যদি করতে চান আগামীকাল সন্ধ্যার ভিতরেও যদি আপনারা টাকা পেইড করতে পারেন, একদম শুরু থেকে প্রিমিয়াম ব্যাচে ক্লাস করতে পারবেন। আগামীকাল থেকে এই ফ্রি ক্লাসগুলো এইভাবে এতটা ধারাবাহিকতা মেনটেন করে হবে না। আমি কিভাবে ক্লাস নেই, কতটা পরিশ্রম করে কষ্ট করে বোঝাই, এটা আপনারা জানেন, আপনারা দেখছেন, এবং আপনারা প্রত্যেকেই অনুধাবন করতে পারছেন, রিয়েলাইজ করতে পারছেন। আর ভাষা শিখতে গেলে এই প্র্যাকটিক্যাল প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, এতটুকু আমি বলতে পারি। এইভাবে যদি আপনি প্র্যাকটিস করেন, আপনি নিজে বলেন আপনি কেন পারবেন না, আপনি বলেন আপনি কেন পারবেন না, অবশ্যই অবশ্যই আপনি পারবেন। এখানে না পারার কোনো কারণ নেই। তো আমি আবারও লাস্ট বার দেখিয়ে রাখছি, গুগল মিট এবং জুম এই দুইটা অ্যাপের মাধ্যমে আমি এই এই লাইভ ক্লাসগুলো নিব পেইড কোর্সের। 1 ঘন্টা ক্লাস টাইম থাকবে। এখানে যেমন ফ্রি ক্লাসগুলো 1.5 ঘন্টা বা 2 ঘন্টার মতো সময় চলে যাচ্ছে, ওখানে পেইড কোর্সে 1 ঘন্টায় ক্লাস টাইম থাকবে, সপ্তাহে 4 দিন, শনি সোম বুধ শুক্র, রাত 9টা থেকে 10টা। আগামীকাল থেকেই শুরু হবে, আবারও বলছি আগামীকাল থেকেই শুরু হবে। আগামীকাল সন্ধ্যার ভিতরেও যদি আপনারা টাকা পেইড করতে পারেন, নতুন ব্যাচে একদম পেইড ব্যাচে এনরোল করতে পারবেন। যদি মনে করেন আমি ল্যাঙ্গুয়েজটাকে নিজের অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে চাই, নেক্সট জেনারেশনকে শেখাতে চাই, একজন মেন্টরের অধীনে থেকে ধারাবাহিকভাবে ডেভেলপ করতে চাই, এই বিভিন্ন জায়গা থেকে র্যান্ডমলি না শিখে আত্মবিশ্বাসের সাথে কনফিডেন্টের সাথে ইংলিশ ল্যাঙ্গুয়েজকে আমি ইউজ করতে চাই, আপনি যে কোনো সেক্টরে ব্যবহার করতে পারবেন। আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার বা ইমিগ্রান্ট, এই সম্পূর্ণ কোর্সটা থেকে এটা কিন্তু কমপ্লিট কোর্স অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। কারণ আমি একটার সাথে একটা কানেক্ট করে পড়াই। আপনি এখানে বেসিক গ্রামার, স্পোকেন, রিডিং, রাইটিং, প্রোনাউন্সিয়েশন সবকিছু ডেভেলপমেন্ট পাবেন। আপনি কেন পাবেন? আপনার আপনি আমার পড়ানো দেখেন, আমি কোনো রংচটা বিজ্ঞাপন দিয়ে স্টুডেন্ট ভর্তি করাই না, করাইছি আমি লং টাইম ধরে ক্লাস নিয়েছি, বুঝিয়েছি, দেখিয়েছি। এরপর যদি আপনার ভালো লাগে আপনি আসেন, না হলে দরকার নেই, ফ্রি ক্লাস করে চলে যান। সো প্রত্যেকটা মেইন ব্যাচে 30 জন স্টুডেন্ট থাকবে। এভাবেই রাতে ক্লাসগুলো হবে, অর্থাৎ যারা চাকরিজীবী স্টুডেন্ট বা দিনের বেলায় বিজি লাইফ লিড করেন, সময় বের করতে পারেন না, তাদের জন্য এই ক্লাসগুলো অনেক বেশি ইফেক্টিভ হবে। আর এভাবেই স্ক্রিন শেয়ার করে আমি ক্লাসগুলো নিব ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে। প্রত্যেকটা ক্লাস শেষে আপনি রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ ফাইল পাবেন। যদি কোনো ক্লাস মিস করেন পরবর্তীতে আবার দেখে নিতে পারবেন। একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের প্রত্যেকটা বিষয় আপনি শিখতে পারবেন। আমি আবারও বলছি, ধারাবাহিকভাবে শিখতে পারবেন। যে একদমই দুর্বল আছেন, কিছুই পারেন না, আগামীকাল থেকে শুরু করলে সে ইংলিশে এক্সপার্ট হতে পারবেন ইনশাল্লাহ। আই উইল টেক ইউর ফুল রেসপন্সিবিলিটি। টোটাল 70টা ক্লাস থাকবে এখানে, হিউজ ক্লাস, যেটা আপনি ইমাজিন করতে পারবেন না। 10টা ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর, যাতে করে আপনার ভিত্তিটা মজবুত হয়। প্র্যাকটিক্যালি যাতে করে একটা ভাইবা ফেস করতে পারেন, ইংলিশে একটা প্রেজেন্টেশন দিতে পারেন, ফ্রি হ্যান্ডে একটা প্যারাগ্রাফ, সিবি, রিপোর্ট আপনি লিখতে পারেন। এরপর 30টা ক্লাস থাকবে স্পোকেন ইংলিশের উপর, টেন্স, মডাল, সেমি মডাল, প্যাসিভ, অর্থাৎ ইংলিশে কথা বলার জন্য যা কিছু লাগে সেগুলো আপনি এখান থেকে পাবেন। আই মিন হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বাংলা ইউল বি এবল টু স্পিক ইন ইংলিশ। তার জন্য যা কিছু দরকার এই ক্লাসগুলো থেকে দিব। অর্থাৎ ধারাবাহিকভাবে সিকোয়েন্স মেনটেন করে প্রত্যেকটা ক্লাস করতে পারবেন। 40 থেকে 50 নাম্বার ক্লাসগুলো হবে ফ্রি হ্যান্ড রাইটিং এবং অ্যাডভান্স গ্রামারের উপর, যেটা থেকে এই ল্যাঙ্গুয়েজকে আরো এক ধাপ ডেভেলপ করতে পারবেন। 50 থেকে 70 নাম্বার ক্লাস থাকবে কনভারসেশন, প্র্যাকটিক্যাল নিউজ পেপার ট্রান্সলেশন এবং প্রেজেন্টেশন ক্লাস। অর্থাৎ ক্লাসে বসেই এই, আপনাকে বাসায় বাড়তি পরিশ্রম করতে হবে না, ক্লাসে বসেই আমি আপনাকে দিয়ে এগুলো প্র্যাকটিস করাবো, কনভারসেশন এবং স্পিকিং। আপনি তাহলে কেন পারবেন না? আর টোটাল কোর্স ফি 2,000 টাকা। যারা পারবেন একবারে 2,000 টাকা দিবেন, তাহলে আপনি ফুল অ্যাক্সেস পাবেন সবকিছুর। আর
যদি আপনি না পারেন একসাথে 2,000 টাকা দিতে, 1,000 টাকা দিয়েও পেইড কোর্সে ক্লাস শুরু করতে পারবেন। টাকা সেন্ড মানি করে জানালে আমি আপনাকে পেইড কোর্সের প্রাইভেট ব্যাচে যুক্ত করে দিব। 2,000 টাকা কমপ্লিট থাকলে হবে কি, আমি আমার স্টুডেন্টদেরকে একটা আইডি কার্ড দিয়ে থাকি, আপনার একটা আইডেন্টিটি থাকবে, আপনি পেইড ব্যাচের স্টুডেন্ট এরকম। অর্থাৎ পরবর্তীতে আপনি এগুলো আমাকে দেখাতে পারবেন। একটা কোর্স শেষ হয়ে গেলেও যদি 3 মাসের ভিতরে আপনি কমপ্লিট করতে না পারেন, আমি আপনাকে নতুন আবার একটা ব্যাচে যুক্ত করে নিব, তার জন্য আলাদা কোনো টাকা দিতে হবে না। আপনি যতদিন না পর্যন্ত এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হবেন আপনি থাকতে পারবেন। টোটাল কোর্স ফি 2,000 টাকা। আবারও বলছি, আম, এছাড়া ল্যাঙ্গুয়েজ ক্লাব, পার্সোনাল সেশন, অন টু অন সেশন আমি নিয়ে থাকি, কে কতটুকু বুঝলো এটার উপর ডিপেন্ড করে। এগুলো আপনারা সবই পাবেন। আহ, তো চেষ্টা করবেন একবারে দেওয়ার, তাহলে আর কোনো ঝামেলা থাকলো না। আর যদি সম্ভব না হয়, আমি 1,000 টাকা অ্যাডভান্স করেও আপনারা ক্লাস শুরু করতে পারবেন, এই সুযোগটা আমি দিয়ে থাকি। এটা কোথাও কোনো কোর্স দেয় বলে আমার মনে হয় না বাংলাদেশে, আপনি দেখবেন না। আর যারা ইন্ডিয়া থেকে আসেন, গুগল পে বা ফোন পে করেও ক্লাস করতে পারবেন। এই দুইটা নাম্বারে আমার বিকাশ, নগদ বা রকেট আছে, এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে। লাস্ট সেন্ড মানি করে লাস্ট ডিজিটটা জানাবেন অথবা স্ক্রিনশট দিলে আমি পেইড কোর্সে যে প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে যুক্ত করে নিব। আগামীকাল থেকেই ক্লাস শুরু করতে পারবেন আপনারা। যদি শেখার ইচ্ছা থাকে, ডেভেলপ করার ইচ্ছা থাকে, আমাকে পজিটিভ মাইন্ডে নিতে পারেন। আমি এতটুকু বলতে পারি, আই উইল টেক মাই ফুল রেসপন্সিবিলিটি। ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ উইদিন ভেরি শর্ট টাইম। এতটুকু আমি বলতে পারি, আপনি ব্যর্থ হবেন না। আমি সেভাবেই শেখাই। আমি 84টা ব্যাচ সফলতার সাথে পরিচালনা করে আসছি। 85তম ব্যাচ শুরু হবে আগামীকাল থেকে, রাত 9টায়। আগামীকাল আর এই ফ্রি ক্লাসটা থাকবে না, হয়তো তারপরে আমি ফ্রি টাইমে আবার নোটিশ দিয়ে এটা নিতে পারি। বাট আগামীকাল থেকেই পেইড কোর্সের ক্লাস শুরু হচ্ছে, কারণ এটা আগে থেকে অ্যানাউন্স করা ছিল। তো কোনো কোশ্চেন থাকলে আপনারা হোয়াটসঅ্যাপে করবেন, জানাবেন। আমি তো নাম্বার দিয়ে রাখলাম, 01997356957। আর যারা পারেন আজকে রাতের ভিতর ভর্তি কনফার্ম করবেন, তাহলে আমি আজকে রাতেই পেইড কোর্সের হোয়াটসঅ্যাপ প্রাইভেট যে গ্রুপ সেটা অলরেডি করা হয়ে গেছে। যারা টাকা পাঠিয়েছেন, ভর্তি হয়েছেন, আপনাদের আমি যুক্ত করে নিয়েছি। আপনারা দেখেছেন এখানে 85 ব্যাচ। সো যারা পারবেন তারা আজকের ভিতরে সেন্ড মানি করে জানাবেন, আমি পেইড কোর্সের প্রাইভেট ব্যাচে আপনাদের অ্যাড করে নিব। সো দ্যাটস অল ফর টুডে। আর এই ক্লাসের রেকর্ড পিডিএফ ফাইল আমি দিয়ে দিব।